পোলারে কত শখ করে বিয়া করাইলাম, মনে করলাম বিয়া করানোর পরে পোলাটা আমার চাকরি বাকরি একটা ব্যবস্থা করব। ও মা, আগে যাও বাইরে যাইতো, এখানে পোলা ঘরের ভিতরে ঢুকে বাইরে আর যায় না, যেই লাও এই কদু। আম্মা, আমি তো সব সময় আপনার পোলারে কই কাজ করার জন্য, কিন্তু সে যদি কাজ না করে বাদামের মতো ঘুরে বেড়ায়, তাহলে আমার এখানে কি করার আছে কোন? আরে আমার পোলাই কি লেখাপড়া শিখছে? বাদাই ম্যা, ও তো লেখাপড়া শিখে নাই, তাই বলে তোর ছাইরা দেওয়া যায় না নাকি? ওরা তো একটা ব্যবসা বাণিজ্য দিয়া দিতে হইব। আম্মা, আপনি যদি আপনার পোলারে কন একটা ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে সে করতেও পারে। আপনি কিছু না কইলে কিন্তু সে কিছু শুনবো না। ও মা, তুমি এটা কেমন কথা কও? ব্যবসা বাণিজ্য আমি কোত্থেকে দিমু? আমার কাছে কি টাকা আছে? এই বাইরে ছাড়া তো কিছুই নাই। তোমার কাজ হয়েছে খালি মুখে মুখে কথা কওয়া, আর তো কিছু পারো না। কি হয়েছে মা? কি হওয়ার বাকি আছে? হ্যাঁ, এই যে সারাদিন টুটু করে ঘুরাস, এই খাওয়ান কোত্থেকে আসে? এই বাড়িটা না থাকলে, বাড়াটিয়া না থাকলে এইটুকু জুটতো না। আম্মা, আমি কি ব্যবসা বাণিজ্যের চেষ্টা করতেছি না? একটা ব্যবসা তো করবোই আমি। ব্যবসা করতে গেলে তো একটা পুঁজি লাগে। তা তুমি আমার দেও লাখ 5 টাকা ব্যবস্থা করে আমি একটা ব্যবসা করি। টাকা পয়সা দিমু? হাই হারাম দাদা, আমি কোথায় টাকা পয়সা দিমু? যা ছিল তুই তো সব নিয়ে টিটু করে খাইছস, আর কোথায় টাকা দিমু? আম্মা, তুমি বোঝো না, তুমি যদি টাকা না দাও, টাকা কি আমি আসমান থেকে এনে ব্যবসা করব? শোন, মাথায় বুদ্ধি নাই? টাকা তো তোর পাশেই রইছে, একটু বুদ্ধিটা খাটা না। টাকা পাশে আছে মানে? কই? এই যে তোরা বিয়া করাইলাম, এই যে একটা বউ বাইতে আইছে, তার খাওয়া দাওয়া, টাকা পয়সা, শাড়ি গাড়ি সবই তো তুই যাস না। কিন্তু হ্যাঁ, যে বাপের বাড়ি থেকে যখন আইছিল, তার বাপের বাড়িতে কি দিছিল? রাস্তার থেকে, ফুটপাত থেকে একটা খাট, হ্যাঁ, আর সিলভারে করে ডেক্সি পাতিল, আর গায়ের মধ্যে যে গয়নাগাটি যা দিছিল সবই তো ইমিটেশনের। ও তো কোনো মূল্য নাই। খাট তো দেখি সবসময় লাক্কার ঝাক্কা করে বসন্ত দেয় না খাট। শোন, আমার কথা মন দিয়ে শোন, তুই তোর বড়ে ক তোর লাখ 5 টাকা দিতে, ব্যবসাটা আবার নতুন করে শুরু কর, বিসমিল্লাহ করে শুরু কর, দেখ টাকা পয়সা আইব। আম্মা, আপনি কি কইতেছেন? আপনি আমার যৌতুক আনার জন্য কইতেছেন? আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমার আম্মার কাছে ওই ভিটা মাটিটুকু ছাড়া আর কিচ্ছু নাই। শোনো, টাকা তো তুমি আমারে দিতেছ না, টাকা দিতেছ তুমি তোমার স্বামীরে। হ্যাঁ, জন কামাইদারি করবো, বুড়ি বুড়ি টাকা নিয়ে আইবো, টাকাটা কি আমার কাছে দিব? টাকাটা তোমার কাছেই দিই। আম্মা, আপনারা যে এত লোভ করেন, আপনারা যে এত লোভী, এটা যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিনও আমি এই বাড়িতে বিয়ে বসতাম না। তোমার কত বড় সাহস, তুমি আমারে কইতেছ আমি লোভী? হ্যাঁ রবিন, তুই দাঁড়ায় কি দেখতে চাস? মার হারামজাদি রে। আম্মা, আমারে বাঁচান আম্মা। আম্মা, আমারে বাঁচান আম্মা। আমারে আর আম্মা। মনি, এই মনি, কই? কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? তা তুমি থাকো কই? এত টাকা লাগে কেন তোমারে? আমি কি তোমার মতো ভাদাম্মা হয়ে ঘুরে বেড়াই? আমার কাজ কাম নাই? সকাল থেকে বাড়িতে যত কাম আছে সব কাম করছি, এখন রান্না বান্না করতেছি। আর তুমি কি কইরা আইছো? হ্যাঁ, আইসে জায়গা চিল্লাপাল্লা করতেছো। কথা শুনে মনে হচ্ছে কি জমিদারের নাতি। বাড়ি তো সব মিলে আছে এখন টিনের ঘর আর দেয়ারাতে উঠান। আমি ছাড়া তোমার নিয়ে দুনিয়ার কেউ সংসার করতো না, বুঝছো? আমি ছিলাম জন্য জীবনে রক্ষা পাইছি। হ্যাঁ, কত পোলা পাইন, পয়সাওয়ালা পোলা পাইন আমারে বিয়ে করার জন্য আমার পিছনে ঘুরছে, তোমার ধারণা আছে? আমি বুঝলাম না আমার মায়ের মাথায় যে কোন ভূতে চাপছিল যে তোমার মতো এরকম একটা ছেলে দেখা পাগল হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার জন্য। আর তুমি যখন আমারে বিয়ে করছো তখন তো আমার দেখা শুনেই বিয়ে করছো। আমার কতটুকু কি আছে? আমি কিছু করতে চাই না। আমি তোমারে কতবার কইছি না আমি ব্যবসা করতে চাই, আমার কি পুঁজি আছে? আমি তোমারে কতবার কইলাম তোমার বাড়ির থেকে আমার কিছু পুঁজির ব্যবস্থা করে দাও, তুমি দিছো? আরে ভাই, কইলেই খালি কয় যৌতুক চাও কেন, যৌতুক চাও কেন। এটা যৌতুক? এটা কয় উপহার। আর বিয়ার সময় মানুষ মানুষের কত কিছু দেয়, সোনা দানা টাকা পয়সা কত কিছু। তোমরা কি দিছো? এখন ভাঙা ঘাট। এই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? কথায় কথায় যৌতুক চাও কেন? নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারো না? আর আমার কি কিছু আছে নাকি? যদি আমার মায়ের কিছু থাকতো তাহলে দিতাম, আমাদের তো দেওয়ার মতো সামর্থ্য নাই। তোমার সাথে এইসব আজাইরা কথা বলার সময় আমার নাই। আর আমার অনেক কাম আছে, আমি যাইতাছি।
আমার কামগুলো আমার শেষ করতে হবে, আর তোমার যা খুশি তাই কইরা খাও, আমি তোমারে কিচ্ছু কইরা দিতে পারবো না। আমি কিন্তু দিন দিন বহুত সহ্য করতেছি, বুঝছো? যেদিন মাথা গরম হবে না, লাথি মাইরা বাড়ির থেকে বাইর করে দিবে একেবারে। শয়তানের শয়তান। এ মামুল বেটা, খাড়া খাড়া। এ মামুল বেটা, কই থাকো তুমি? আর কোয়েন না ভাই, এতগুলো চাকরির ইন্টারভিউ দিছি, একটা চাকরি হয় নাই, বুঝছেন? আর ব্যবসা বাণিজ্য যে করবো, কোনো পুঁজিও নাই, কোনো রাস্তাও খুঁজে পাই না, বুঝছেন? বুঝতেছি না কি করবো, মাথা মাথা কাজ করে না। আর প্রবলেমের শেষ আছে কোন? আমার মা সারাদিন আমার বেকার বেকার করে গাইলায়, বউ কথা হয় না, মানে বাড়িতে ভাই অশান্তির শেষ নাই, বুঝছেন? দুনিয়ার অশান্তি বাড়িতে। এ মামুল বেটা, কি বলছো তুমি? তাহলে তো জবের ব্যাপার গো, দুবাই তোমাকে এভাবে ডাকতেছে। দুবাই? দুবাইতে কি কাজ ভাই? তুমি জানো না? এই যে দেখো, আমি 20টা ভিসা পাইছি দুবাইয়ের, বাঁচতে পেরেছো? আমার এলাকার যে ছেলে পিলাগালা আছে না, আমি তো সবাইকে দুবাই পাঠাচ্ছি। তোমার যে চেহারা, তাতে দুবাইতে তুমি বড় অফিসার হয়ে যাবে। বলেন কি ভাই? আসলেই আপনি সত্য কইতাছেন? আরে কি বলছো মামুল বেটা, তোমার যে চেহারা খানটা একদম সিনেমার লায়ক লাগছে তোমাকে। আর আরেকটা ব্যাপার কি জানো, তোমার আব্বা তো হাঁকে খুব ভালোবাসতো, বাঁচতে পেরেছো? তো সেই দিক দিয়ে আর একটা দায়িত্ব আছে না, তোমার মতো ছেলেকে ডুবাইতে যে খুবই দরকার জি। এই ভাই তাহলে টাকা কি পরিমাণ লাগতে পারে? আরে টাকালে তুমি টেনশন করিও না তো, মানুষের কাছে তো অনেক টাকা লিচ্ছি, তুমি 1,15,00,000 দিলেই হবে। 10-15 লাখ ভাই, সবাই যে দেশে 4 লাখ 5 লাখে, আমার জন্য 10-15 লাখ এটা কোনো কথা হইলো ভাই? এ মামুর বেটা, কি বলছো তুমি? তুমি কি ডুবাইতে যে রাজমিস্ত্রি কাজ করবে নাকি, না ইন্দিন করে পেন্টিং করবে? তুমি ওখানে যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে অফিসার হবে, তুমি খালি কলম দিয়ে লিখবে আর মাসে 5-7 লাখ টাকা বেতন পাবে। কোন কি ভাই, সত্যি কথা? ভাই তাহলে আমার হাতে এই সময় আছে কয়দিন? আরে মামুর বেটা, তোমার লাগে সময়টা তো কোনো ম্যাটার নাই, বুঝতে পেরেছো? তোমার লাগে আমি লম্বা করে একটা সময় দিয়ে দেবো, এ ধরো 3 মাস তোমার লাগে সময় থাকবে, বুঝতে পেরেছো? তুমি এর মধ্যে খালি টাকাটা চাকাম করে খালি রেডি করে দাও, তারপর দেখতে পাইছো তোমাকে এমন জায়গায় পাঠাইবো, বুঝতে পেরেছো? তুমি ওখানে যে এত বড় বড় দুম্বা আর এই উট খায়া তোমার চেহারা খানটা সালমান খান হয়ে যাবে। কোন কি ভাই? ভাই আপনি তাহলে কোনো চিন্তা করেন না, আমি এখন বাড়িতে যেতেছি, বাড়ির দিকে মায়ের লগে আলাপ আলোচনা কইরা টাকা কই থেকে বাইর করুন লাগে আমি দেখতেছি, দেখা আমি আপনারে 2 দিনের মধ্যে ভাই টাকার কথা কইতাছি। আপনি ভাই ভিসাটা খালি ধরে রাখেন ভাই, ভিসাটা করে দিয়েন না। আচ্ছা ঠিক আছে মামুর বেটা, তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়ি যেতেছি ভাই, গিয়ে টাকা পয়সা ম্যানেজ করতে হবে না, কথাবার্তা কইতে হবে না। মামুর বেটা, তোমার কাছে কি 1,000 টাকা হবে? 1000 টাকা? 1000 টাকা তো নাই ভাই। আচ্ছা তাহলে 500 টাকা দাও। 500 টাকা? ভাই 100 টাকাই আছে। 100 টাকা আছে বলছো? আচ্ছা দাও, যেটা আছে সেটাই দাও, এতে আমার চাচু খাওয়া হবে, বুঝতে পারছো? তুমি বাড়িতে যা কথা বলো। হ্যাঁ, যত সমস্যা যত যাই হোক এই বিষয়ে আমার দিবেন ভাই। তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে, তোমার আব্বার সাথে আর ভালো সম্পর্ক আছে না, তুমি টাকার ব্যবস্থা করো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আচ্ছা। থ্যাংক ইউ। মনে আমাদের সব দুঃখ শেষ, আমাদের সব কষ্ট শেষ, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি খালি বৈশা বৈশা খাবা, তোমার এখন খালি সুখের দিন। কি হয়েছে বলবা তো? তোমারে কত হাসি খুশি দেখাচ্ছে, আমি তোমার জীবনেও এত হাসি খুশি দেখি নাই। আরে আমার তো চাকরি হয়ে গেছে, আমি তো বিদেশ গেলাম বইলা, ওই যে মনির দালাল আছে না, ওর সাথে আজকে সমস্ত কথাবার্তা ফাইনাল করে আইছি, বুঝছো? দুবাইতে চাকরি পাইছে, বিরাট কোম্পানি, 5 লাখ টাকা খালি বেতন। কইছে ভাই তুমি খালি বয়া বয়া ম্যানেজারি করবা আর মাস শেষে বেতন গুনবা, বুঝছো? কি কও, তোমার চাকরি হয়ে গেছে, দুবাই বিদেশে যাইবা, অনেক টাকা কামাইবা? আল্লাহ আল্লাহ, এতদিন পর আমাকে মুখের দিকে তাকাইছে, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। কেবল তো শুরু, সুখের কি দেখছো তুমি? তোমার সুখ কেবল শুরু। ইয়া করছে, আম্মা কই? আম্মার ডাকো, আম্মা, মা। কি হয়েছে রে বাবা, ডাকতেছিস কে? মা কি হয় রে তাই কও, আমগো সব দুঃখের দিন শেষ। তুমি আমারে কইতে না বাদাইম্মা বেকার, কিছু করে না, বয়ে বয়ে খায়। তোমার ছেলে এখন আর বাদাইম্মা নাই, বেকার নাই, তোমার ছেলে এখন এই এলাকার সবচেয়ে বেশি টাকা কামাই করে, বুঝছো? হঠাৎ তুই সবচেয়ে বেশি পয়সা কামাবি কিভাবে? আর পিছের কথা বাদ দাও, কি হয় নাই তুমি হেইডা কও। আমার তো আম্মা চাকরি হয়ে গেছে। চাকরি হয়েছে তো হয়েছে আম্মা, দুবাইতে চাকরি হয়েছে। হ্যাঁ, তুমি চিনবা আম্মা, মনির ভাই আছে না আমাকে উত্তর পাড়ার, ওই যে আমাকে এলাকার সব পোলাপানরে বিদেশ পাঠায়, আমার চাকরি দিছে আম্মা, দুবাইতে চাকরি দিছে আম্মা, বিরাট চাকরি, বিরাট কোম্পানি, কোনো কাজ কাম নাই, খালি পয়সা পয়সা বেতন আম্মা। মনির মানে দালালি করে? হে মনির বাবা, তুই এর কি কইতাছস? 5 লাখ টাকা বেতন দিব? আমার কাছে কেমন সন্দেহ লাগতেছে বাবা। তোর তো এখান থেকে পাসপোর্টই হয় নাই,
দুবাই যাবি কেমনে? আম্মা তুমি এই পাসপোর্ট ভিসা নিয়ে চিন্তা করো না, আমি পাসপোর্টের ছবি তুলে আইছি, আমারে সব দেখাই দিছে কার কার ভিসা হইব, কে কে যাইবো, সব রেডি। অনকালে আমার দিকটা একটু রেডি করলে আম্মা আমি একদম 3 মাসের মধ্যে দুবাই। আম্মা ইয়ে বাবা, মনে কত টাকা চাইছে? আম্মা মাত্র 15 লাখ টাকা চাইছে। হ্যাঁ, 15 লাখ টাকা? হেই, দুবাই যাইতে তো 15 লাখ টাকা লাগে না, আমি তো জানি 5 লাখ টাকা লাগে। আম্মা আমি কি গিয়ে মানুষের মতো লেবারি করুম, আমি কি কাজ কাম করুম? আমার তো অফিসারের চাকরি, ম্যানেজার, বুঝছো না, বেতনই 5 লাখ। শোন বাবা, আমার না কেমন জানি লাগতেছে, তুই লেখাপড়া জানোস না, তারপর তুই কিভাবে ম্যানেজারে চাকরি করবি? আমার না কেমন জানি সন্দেহ লাগতেছে। আর ঠিক আছে, তুই যদি যাইতে পারিস তো যা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু 15 লাখ টাকা পাবি কই? দেই মা, টাকার একটা ব্যবস্থা হইব, তুমি চিন্তা করো না, চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা, অনেক দিন পরে আমার ছেলের মুখে হাসি দেখছি, আজকে আমি নিজে হাতে পোলা মাংস রাইন্দা তোমাকে নিয়ে খাম। আসো আসো বৌমা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এনেন মা। বসো, কই যাও, বসো, কথা আছে। কি কইবা, তাড়াতাড়ি কও, আমি চুলায় রান্না বসায় আইছি, কুড়া যাইব। রান্না পরে করলেও হবে, গুরুত্বপূর্ণ কথা আছে, বসো। শোনো, মানুষের জীবনে সুযোগ সব সময় আসে না, যখন সুযোগ আসে সেই সুযোগটাকে কাজে লাগাইতে হয়, বুঝতে পারছো আমার কথা? তুমি কি কইতেছো? তোমার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। মা, মনির ভাই আমার জন্য যে সুযোগটা নিয়ে আসছে, এইটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বিশাল এক নেয়ামত। আমি যদি এটা কোনো কারণে কাজে লাগাইতে না পারি, বিশ্বাস করো এরকম সুযোগ আর আমার হাতে আসবে কিনা সন্দেহ আছে। এটা তো খুশির খবর, আল্লাহর রহমতে তোমার একটা ভালো সুযোগ আইছে, এই জন্য হয়তো তুমি এতদিন বইসা ছিলা এই সুযোগটা পাওয়ার জন্য। তাই বাবা, টাকা তো অনেক, 15 লাখ টাকা, এত টাকা তুই কিভাবে ম্যানেজ করবি? আম্মা, এই জন্যই তো আমি মনিরে ডাক দিয়ে এখানে বসাইছি, ওর সাথে কথা বলবো, ব্যবস্থা হবে। তুমি কি কইতে চাইতেছ আমার একটু বুঝায় বলবা? দেখো মনি, তুমি তো সবই জানো, তোমার নতুন করে কর কিচ্ছু নাই, আমাদের এই বাসাটা ছাড়া আর কিচ্ছু আছে কও? এই বাসাটার ভাড়ার উপরে সংসারটা চলে। আর তোমার অবস্থাটা দেখো, তোমার আব্বা মারা যাওয়ার পরে তোমার আম্মারও বর্তমানে সহায় সম্পত্তি যা আছে সব কিছুর মালিক তুমি। তুমি আমার একটা কথা শোনো, তুমি তোমার বাড়ি ভিটা বন্ধক রাখা পারো, বেইসা পারো, আমার এই মহা বিপদে আমার 15 লাখ টাকার সাপোর্ট দাও। আমি কথা দিতেছি, আমি সবার আগে তোমাকে টাকা পরিশোধ করে দিব। তুমি এটা কি কও? আমার মায়ের ভিটা মাটি সবকিছু বিক্রি করলেও তো 4 লাখ টাকা হইব না, 15 লাখ টাকা তো দূরের কথা। আর আমি যদি সবকিছু বিক্রি করে তোমার টাকা দিয়েও দেই, আমার মা কই থাকবো? বৌমা, দেও না টাকা ম্যানেজ করে, স্বামীর সুখের জন্য, সংসারের জন্য মানুষ কত কিছু করে। আর আমার পোলা তো টাকা একবারে নিয়ে যেতেছে না, ও বিদেশে গেলে আগে তোমাকেও টাকা শোধ করবে। মা, আমি আপনার সব কথা বুঝতে পারছি, আমার কাছে তো টাকা থাকা লাগবে। আমার কাছে যদি টাকা না থাকে তাহলে কি টাকা আমি বানাইয়া দেব? তোমাকে বেডি মানুষের এই একটা সমস্যা, ভালো কোনো জিনিস তোমরা ভালোভাবে নিতে পারো না। দেখো, তোমার এইসব রসের কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। তোমার আমি সাফ সাফ কইতেছি, কালকে সকালে চলে যাবা, টাকাগুলো নিয়ে সুন্দর করে চলে আসবা। যদি টাকা আনতে না পারো, এই বাড়িতে তোমার জায়গা হবে না। তুমি আমার এগুলো কি কইতাছো? আমি বলতেছি না তোমার যাইতে, তুমি যাবা কিনা সেটা বলো। ঠিক আছে, আমি সকালে আমার আম্মার কাছে যাব, তাই টাকা আনতে পারবো কিনা আমি এই কথা দিতে পারতাছি না। কথা পরিষ্কার, যাবা, টাকা ম্যানেজ করবা, টাকা নিয়ে আসবা। টাকা ছাড়া এই বাড়িতে তোমার জায়গা হবে না, মাথায় নিও। মনে, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে যেন হয়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি চলে যাবা, যাও। আনবি না টাকা? টাকা আনবে না মানে?
টাকা যদি না আনে এই বাড়িতে জায়গা পাবে নাকি? লাথি মেরে উল্টা খেদাই দিবা। বুলেট তো মেজাজটা গরম হচ্ছে না। মামুর বাটা বলে বিদেশ যাবে, মামুর বাটা ফোন ধরছে না। কতক্ষণ থেকে বসে আছে ওর লেগে? আমার তো মেজাজটা গরম হয়ে যাচ্ছে গো। মামুর বাট ফোন না ধরলে তুই বিদেশ যাবি কেমনে? আচ্ছা, এক কাপ চা দাও তো। আসছো মামুর বাটা? ভাই এই দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আপনি চা খাইছেন, আমি চায়ের বিলটা দিতেছি। আচ্ছা, চায়ের বিল পরে দিও মামুর বাটা, আগে চলো, তোমার সাথে গোপন কিছু কথা আছে। কাপ রাখবেন ও না? কাপটাও ধুইতে হবে। আইসা বিল দিছি চাচা। এ মামুর বাটা, সব জায়গা থেকে সব কিছু বলা যায় নাকি? আচ্ছা মামুর বাটা, তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি ফোন ধরছো না কেন? টাকা পয়সা ভাই ম্যানেজ হইতেছে, এটা কোনো সমস্যা না। টাকা পয়সা একদম অতি শীঘ্রই ম্যানেজ হবে, বুঝছেন ভাই? এইটা নিয়ে আপনি চিন্তা করেন না ভাই। ভিসা কি আসছে? একটা কথা বুঝলো না মামুর বাটা, তুমি যে বিদেশ যাবে তো তোমাকে টাকা ম্যানেজ করতে হবে না? শুনো, তোমাকে আমি একটা কথা বলি। আমি মনির দালাল, বুঝছো? আগে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমি লোক পাঠাই। আর তুমি যদি হাঁকে দেখে ভয় করো তাহলে তো চলবে না মামুর বেটা। তোমাকে যত দ্রুত তুমি টাকা ম্যানেজ করতে পারবে তত দ্রুত আমি তোমাকে পাঠিয়ে দেবো। ভাই আমি জানি আপনি খুব ভালো মানুষ, আপনি এরকম টাকার জন্য প্রেশার দিতেন না, কিন্তু ভাই 15 লাখ টাকা আমাকে জন্য কোনো বিষয় না, বুঝছেন? টাকা ব্যাংকেই আছে, এই চেকটা খুঁজে পাইতেছি না। আর মনে করেন যে আমার ব্যাংকে যাওয়া নিয়ে সমস্যা, হাডুর ব্যথা, ব্যাংকে যাইতে কষ্ট হয়, এই জন্য টাকাটা উঠাইতে পারতেছি না, বুঝছেন? 15 লাখ টাকা আমার জন্য কোনো ব্যাপার না। আপনি ধরে নেন, আপনি ধরে নেন, টাকা আপনার কাছে আছে, টাকা আপনার আমরা দিয়ে দিছি, আপনার হাতে টাকা, এটা ধরে আপনি কামে আগাইতে থাকেন ভাই। তুমি একটা কথা বললে, তুমি কাল দিয়ে যদি তুমি বিদেশে পৌঁছে যাও তাহলে কি তুমি 5 লাখ টাকা করে বেতন পাবে? আর মামুর বেটা 15 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দিলে তো তোমাকে আমি কালকে পাঠিয়ে দেবো। বিমান আলাদা তোমার লাগে বসে থাকবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি থাকাম করে আমাকে টাকাটা দিয়ে দাও, আর আমি ভিসা খানটাই না তোমার হাতে দিয়ে দেবো। আর ভিসা দিলি তুমি একদম পার হয়ে যাবে। কোন কি ভাই, 5 লাখ টাকা বেতন? কি কইছে মামুর বেটা, তোমার বেতন আরো বাড়বে। 5 লাখ টাকা বেতন? ভাই আমার কামটা কি একটু বুঝায় কোন তো? তুমি এটাই বাঁচতে পারলে না? আর তুমি হোটেলে যাবে বাবুর মতন, এই যে হার মতন দেখছো না, কোট টোট পরে আছি আমি, হ্যাঁ। এরকম কোট টোট পরে তুমি পার ওপর পা ঝুলাইবে আর টাঁটে চা খাবে আর খালি বসে থাকবে, আর তুমি কাম নাই। ভাই বেতন কি পরে বাড়বে? তোমার আরো 2-3 লাখ টাকা বেতন বাড়বে মামুর বেটা। বলেন কি? তুমি ওখানে অফিসার হয়ে যাবে না? আর এই মনির দালাল আজ পর্যন্ত যতবেলা লোক পাঠাই দিয়েছে, বাঁচতে পেরেছো? সবাই অফিসারের চাকরি করে। কি কোন ভাই, আরো 2 লাখ টাকা বাড়বো? আচ্ছা ভাই, আমি যদি চাই আমার আম্মারে কি ওইখানে নিতে পারবো 2-3 মাস পরে? আমার বউরে নেওয়ান লাগবো না, আমার মারে নিতে পারলে হইব, মারে নেওয়ান যাইবো। আরে মামুর বেটা, তুমি খালি একবার যাই দেখো না। তুমি যদি মনে করো যে আর গায়ের আরো 20 জনাকে নিয়ে যাবো, তাও পারবে। কোন কি ভাই? আচ্ছা ভাই, আমি যদি অগো এখানে নিয়ে অগো থেকে টাকা নেই, এটা কি সম্ভব নাকি? তোমাকে আমি একটা কথা বলি মামুর বেটা, একটু আমি তোমাকে কিন্তু চিনতে ভুল করিনি মামুর বেটা। তোমার বেরেন খান্ডা কিন্তু হার মতনই। তুমি চাইলে ওখান থেকে যা বিজনেস করতে পারবে। তাইলে তো ভাই আর দেরি করুন যাইতো না। হ্যাঁ, এই তাহলে ভাই আপনি আমার আর 2 দিন সময় দেন, আমি ব্যাংকের থেকে টাকাটা তুইলা টাকাটা আপনার আমি একদম একবারে 15 লাখ টাকা চকচক বুঝাই দিতেছি ভাই, ঠিক আছে? আমি কিন্তু অন্যরকম মানুষ মামুর বেটা, আমি কিন্তু টাকার লেগে তোমাকে বারবার বলবো না, বুঝতে পেরেছো? আরে মনির দালাল এমন কোনো দেশ নাই পাঠায় না। এ মামুর বেটা, ওই যে শমসের মুসা আছে না, হ্যাঁ, এই মামুর বেটা কেটা বিদেশ পাঠাইছে? এই বুঝা। হ্যাঁ, এই মামুর বেটাকে আমি বিদেশ পাঠিয়েছিলাম। এই মামুর বেটা আমার কাছ থেকে বিদেশ যে আজকে শমসের মুসা হয়ে গেছে, কিন্তু আমি আছি। হার হাত ধরে কত শমসের মুসা হয়েছে মামুর বেটা। ভাই কি কোন হাত চুলকাইতেছে ভাই, আপনি চিন্তা করেন না ভাই, আমি টাকা ম্যানেজ করতেছি, আমি আপনার টাকা ম্যানেজ করে ফোন দিতেছি ভাই, আপনি টেনশন করেন না ভাই, আপনি জান গা। আচ্ছা ম্যানেজ করতেছিল, তোমাকে আমি একটা কথা বলি। আমি মনির দালাল এক কথার মানুষ, বুঝতে পেরেছো? আগে সবাই চিনি পুরা বাংলাদেশে। তুমি যে কোনো জেলাতে যাইবে, যা খালি বলবে যে ভাই মনির দালালকে চিনেন, সবাই কিন্তু আমাকে চিনে। আমি এক কথার মানুষ ভাই, বলে দিলাম তোমাকে। আমি দ্বিতীয়বার তোমাকে কিন্তু টাকার লাগা ফোন দেবো না, বুঝতে পেরেছো? তুমি কালকের মধ্যে টাকা ম্যানেজ করে তুমি আমার হাতে দিবে। আর ওই তুমি যদি না দাও তো বলো, আরো লোক আছে যে ভিসা কিনে নেবে। আপনি বুকিং দিয়ে রাখেন ভাই, আমি টাকা লই আপনার ফোন দিতেছি ভাই। তাহলে আমি পেলে নালার সাথে কথা বলে রাখছি, তুমি কালকের মধ্যে টাকা দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 15 লাখ টাকা 1-2 টাকার কথা।
এত টাকা কুইথে ম্যানেজ করুন, ওইটারে চাপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। মা, 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 আরে কি হয়েছে, চিল্লাচিল্লি করছিস কেন? এদিকে আসো। কি হয়েছে? তোমারে বললাম না দেখা করতে গেছি দালালের সাথে, দালাল তো সব ব্যবস্থা করে ফেলাইছে, পুরা কাজ কাম শেষ। এখন কইছে জরুরি ভিত্তিতে 15 লাখ টাকা দিতে হবে। 15 লাখ টাকা দিলে সে 2 দিনের মধ্যে আমার ভিসা দিবে, আমি 7 দিনের মধ্যে ফ্লাই করে বিদেশ চলে যাব। আমার আম্মা এখন মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না, আমার মধ্যে এখন সারা দিন রাত 24 ঘন্টা ঘুমাইতে জাগতে আমার একটাই মাথার মধ্যে চিন্তা, আমি কখন টাকা দেবো, কখন বিদেশ যাবো। আমার মাথায় এছাড়া আর কিছু নাই। তুই কি পাগল হইছস? এই 2-4-10 দিনের মধ্যে 15 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবো? হ্যাঁ, আমি পাগল হইছি, পাগল আমি হইছি বিদেশ যাওয়ার লেগে। এলাকায় একটা পোলাবান বাকি আছে, এলাকার সব পোলাবান বিদেশ গেছে, খালি আমি একটা দামরা পোলা এই জায়গায় ঘুরে বেড়াইতেছি। আমি এত কইতেছি আম্মা আমি বিদেশ যাবো, কারিগরি টাকা কামাবো, সুখে শান্তি থাকবো, তুমি ব্যবস্থা করো, আমার বিদেশ যাওয়া লাগবে, আমার মাথায় অন্য কিছু নাই এখন আর। তুই তো কারি টাকা কামাবি বিদেশ যাওয়ার পরে, কিন্তু এখন তোরে আমি কারি টাকা কোথা থেকে দিমু? তোর বউ আছে, বউর কাছে চা। তুমি কও ও কি করে, ওর কামটা কি? ওরে বিয়ে করে লাভটা হয়েছে কি? ও বাড়ির থেকে টাকা এনে দিব না কিছু? ওরে যে বিয়ে করছি, ওরে যদি খাওয়াইতেছি, পড়াইতেছি, ঘুমাইতেছে, এতটি খাইতেছে, আমার কোনো লাভ আছে? তুমি হেরে কও, হেরে কও বাপের বাড়ির থেকে যেমনে পাবে হেমনে আমার 15 লাখ টাকা এনে দিতে। তুমি কও, হের লগে আমি কথা কইতাম না। কি কও? কি কয় আমার পোলা? হ্যাঁ, তোমার কি কয়? বাপের বাড়িতে 15 লাখ টাকা এনে দিতে পারবে না? তুমি তো মায়ের একটাই মাত্র মেয়ে, তোমাদের যা আছে সব তোমারই হইব। তো তুমি এখন 15 লাখ টাকা দাও, যখন আমার পোলা কামাই করবো প্রয়োজন পড়ে তখন আমি তোমার মায়ের 20 লাখ টাকা দিয়ে দিব। আম্মা আপনি এটা কি করেন? আমি এতগুলো টাকা কোথা থেকে দিব? আমার মা তো অনেক গরিব মানুষ, আপনারা তো জানেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা মরে গেছে। আমার আম্মা আমারে অনেক কষ্ট কইরা আদর যত্ন কইরা বড় করছে, যা কিছু ছিল সব কিছু আমার পিছনে খরচ করছে। যখন আমারে বিয়া দিছে, পাশে একটা জমি আছিল, ওই জমিটা আমার আম্মার শেষ সম্বল। ওই জায়গায় একটু ক্ষেত খামার কইরা টইরা খাইতো, নিজের কথা একটা বড় চিন্তা করে নাই। ওই জমিটা বিক্রি কইরা দিয়া আমার বিয়া দিছে। আমার বিয়ের পিছনে যত যা খরচ হয়েছে, যা কিছু আপনাদেরকে দিছে, সব ওই জমির টাকা। আমাদের কাছে তো আর কোনো টাকা পয়সা কিছু নাই। আমার আম্মা এতগুলো টাকা কই পাইবো কোন? তুমি কোত্থেকে টাকা আইনা দিবে সেইটা আমরা জানি না, আমাদের টাকা লাগবে সেইটা তোমাকে বললাম। কিন্তু আম্মা আমার মার কাছে থাকার জায়গাটুকু ছাড়া আর কিছু নাই। ওই থাকার জায়গাটা যদি বিক্রি করে আপনাদেরকে টাকা দেয়, তাহলে তো আমার আম্মার রাস্তায় থাকতে হইব, রাস্তায় কাটানো লাগবো, মাথার উপরে ছাদটুকুও থাকবো না। আমি কেমনে আমার আম্মারে কই যে আম্মা বাড়িটা বেচা দাও, বেচা আমারে টাকা দাও? মায়া হয়ে এটা আমি সহ্য করতে পারবো না, আমি এটা কইতে পারবো না আম্মা। তুমি কি বোকা? হ্যাঁ, তোমার মা তোমাকে জমি জমা বিক্রি করে তোমারে বিয়া দিছে, তুমি আমারে কইলা। এখন তোমার মা হলো একলা, তোমার তার ভাই বোন কেউ নাই। তোমার মায়েরা কও ওই বাড়ি বিক্রি করে আমার পোলায় টাকা দিতে। আমার পোলা বিদেশে গেলে কত টাকা কামাই করবো? তোমার মায়েরা তখন তো একটা বাড়ি ঘর করে দিতে পারবো নাকি? হ্যাঁ, আর তোমার মা বিয়ের সময় দিছে কি? একটা শোকেজ, একটা আমার একটা খাট, শুইলে ক্যাট ক্যাট করে, ওদিকে ঘোড়ার ডিম হবে। আমার বিদেশ যাওয়া লাগবে, বিদেশ গেলে আমি টাকা পাঠাবো, তোমার মারে কবা একটা বাড়ি করে নিতে। এত ঝামেলা করবা না, তুমি কালকে যাবা, টাকা পয়সা ম্যানেজ করবা। তোমার মা একলা মেয়ে মানুষ, রাস্তায় থাকুক, মাইশের বাড়ি বারিন্দায় থাকুক, তার দিন কাইটেই যাইবো। কিন্তু আমার পোলা বিদেশে গেলে তোমাকে কত লাভ জানো? তুমি ভালো থাকবা, তোমার মায় ভালো থাকবো। আমার আম্মারে যে আপনারা পরবর্তীতে টাকা দিবেন, সেটা তো অনেক দেরি হইব। ততদিন আমার আম্মা কই থাকবো? আমার আম্মা তো থাকার জায়গা থাকবো না। আমি এটা পারবো না আম্মা, আমি এটা পারবো না। আর আপনারা যখন আমারে পছন্দ করছেন, এই বাড়িতে বউ কইরা নিয়ে আইছেন, তখন আপনারা দেখেন নাই আমরা কত গরিব মানুষ। আপনাদের যদি এত টাকা পয়সার প্রয়োজন ছিল, তাহলে একটু বড় লোক মায়া দেখে বিয়ে করতেন, তারা আপনাদের সব সকাল্লাদ পূরণ করত। আমাদের কাছে তো কিছু নাই, যা কিছু আছিল সব দিয়া দিছি। আমারে আপনারা মাফ করেন, আমার এইসব কথা আর কইেন না, আমি আমার আম্মারে কিছু কইতে পারবো না। এই শোনো, ওর এত প্যান প্যান কথা ভালো লাগতেছে না, আমি তোমার শেষ কথা কইতেছি। আমারে তুমি 10 দিনের মধ্যে 15 লাখ টাকা দিবা। তুমি ওর থেকে নাও, কার থেকে নাও, কেমনে দাও আমি জানি না, 15 লাখ টাকা 10 দিনের মধ্যে দিবা। যদি না পারো, আমি ঘর বাড়ি সংসার আমি কিন্তু আগুন লাগাই দিই।
কি কও? তোমার স্বামী কি কয়ে গেল? যদি 1 সপ্তাহের মধ্যে 15 লাখ টাকা নিয়ে আসতে না পারো, এই বাড়ির থেকে খার ধইরা বাই করে তুমি। কথাটা মনে রাখো। লাখ টাকা, এতগুলো টাকা আমি কই পাবো? আমার কাছে তো এতগুলো টাকা নাই। আল্লাহ, আল্লাহ, তুমি আমার কি কোন পরিস্থিতির মধ্যে ফলাইছো? আমি এতগুলো টাকা কই পাবো? আমারে কেউ বুঝতেছে না, কেউ বুঝতেছে না আমারে এতগুলো টাকা। মা, মা, কে? মনি? কি রে মা, তুই একা? জামাই বাবা যে আসে নাই? না মা, তোমার জামাই আসে নাই, আমার একেবারের মতো পাঠাই দিছে, সারা জীবনের মতো পাঠাই দিছে। এটা তুই কেমন কথা কইতেছস? তোর মন খারাপ কেন? ও মা, চোখেও দেখি পানি। ও মনি, কি হয়েছে তুই আমারে খুইলা কত মা? আমার কিন্তু কোনো কিছুই ভাল লাগতেছে না তোরে দেখা। ক আমারে সত্যি করে ক, কি হয়েছে? তোমার জামাই, তোমার জামাই আমার কাছে টাকা চাইছে। আমি এত টাকা কই পাবো কও? আমি তো আমাদের বাড়ির অবস্থা বুঝি, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই। সে আমারে কইছে আমি যদি তারে যৌতুক না দেই, এই বাড়ি থেকে টাকা না নিয়ে যাই, তাহলে যেন কোনোদিন তার বাড়িতে আর ফেরত না যায়। এটা তুই কেমন কথা কইলি মা? বিয়ের আগে তো জামাই বাবাজির মার সাথে আমার সব কথা হইছে। আমরা ওই রকম সাগরে মন মতন করে যৌতুক দিতে পারবো না। যতটুকুন যা পারছি আমি তো কমতি রাহি নাই। তাহলে এতদিন পরে এখন আবার যৌতুকের জন্য চাপ দিতেছে, তোর এই বাড়িতে পাঠাইছে। আমার তো কিছুই ভাল লাগতেছে না শুই না। মা, আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার আমার আর সংসার টংসার কিছু হইব না, আমি বুঝা ফেলাইছি। আমার তো আর এত টাকা পয়সা নাই। আমারে আমারে কয় আমি যদি যৌতুক না নেই, তাহলে যেন আমি এই বাড়িতে ভাড়া না দেই, সে আমার সাথে সংসার করবো না। আমি যদি তারে টাকাটা দেই, তাহলে সে আমার সাথে সংসার করবো। তুমি আমারে কেন বিয়া দিছো? আমার জীবনটা কেন নষ্ট করছো? যখন সম্বন্ধ হয়েছে তখন তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নাও নাই। সুন্দর চেহারা দেখছো, বাড়ি দেখছো, কোনো খোঁজ খবর না নিয়ে ওই ছেলের সাথে আমারে বিয়া দিয়া দিছো। অন কি হইতাছে জানো? তোমার মাইয়ার উঠতে বসতে খাইতে শুতে কথা শুনতে হয়। তাও সমস্যা নাই, আমি তো সবকিছু হজম করে নিতেছিলাম, আমি কথা শুনতেছিলাম। কিন্তু আজকে তো আমারে মারতে মারতে বাড়ি থেকে বাইর করে দিছে। কইছে আমি যদি টাকা না নিয়ে যাই, তাইলে সে আমার সাথে সংসার করব না। আমার আর সংসার হবে না মা, আমার সংসার শেষ, আমার সব কিছু শেষ। আমার আমার জীবনে একটা দাগ পড়া যাইবো। আচ্ছা মনি, জামাই বাবাজির বিদেশ যাইতে কত টাকা লাগবে রে মা? মাতার বিদেশ যাইতে অনেক টাকা লাগবো, সে টাকা তুমি কোনো দিন দিতে পারবা না। আমাদের এত সামর্থ্য নাই। তার বিদেশ যাইতে সর্বনিম্ন না হইলেও 12 থেকে 15 লাখ টাকা লাগবে। আমরা তো 5 লাখ টাকাই জোগাড় করতে পারবো না। এতগুলো টাকা তো দূরের কথা, তুমি চিন্তা করো না। ও মনি, 10-12 লাখ টাকা কি মুখের কথা? আর আমগো মতন গরিব মানুষ এত টাকা কই থেকে দিব? তাও যদি তোর বাপটা বাইসা থাকতো, বড় ভাই থাকতো, হেরা একটা ব্যবস্থা না হয় করতো। কিন্তু আমার না আছে জমি জমা, মাঠে ঘাটে যতটুকুন ছিল বেচে কিনা তোরে তো আমি বিয়া দিছি ভালো একটা ঘরে রে মা। এখন এই ভিটা মাটিটুক ছাড়া তো আর কিছুই নাই আমার। তুমি চিন্তা করো না, আমার কপালে যা আছে তাই হইব। আমার জীবন শেষ হয়ে গেছে, আমি আর আমার জীবন নিয়ে চিন্তা করতেছি না। মারে, এমন কথা তুই মুখ দিয়ে বাইর করিস না যে তুই ওই বাড়িতে সংসার করতে পারবি না। মেয়ে মানুষ হয়ে গরিবের ঘরে জন্ম নিছস, যেমনেই হোক
ওই বাড়িতে ওই ঘরেই তোর সংসার করণ লাগবো। হয় তোর উপরে একটু ঝড় ঝামটা যাইবো, এগুলো তো সহ্য করে নিও নি লাগবো রে মা। একটা কথা মাথায় রাখিস, মেয়েরা যখন শ্বশুর বাড়িতে প্রথম যায় কি সুন্দর করে সাইজা গুইজা বউ সাইজা শ্বশুর বাড়িতে পাড়া দেয়, আর যখন শ্বশুর বাড়ির থেকে বাইর হয় সাদা কাপড় পরা শ্বশুর বাড়ির থেকে একবারে বাইর হয়ে যায় রে মা। আমি চাই না তুই তো শ্বশুর বাড়ি রাইখা বাপের বাড়িতে সারাটা জীবন কাটা। যেমনেই হোক আমি ব্যবস্থা করমই। আমার মাইয়া আমি বাইসা থাকতে স্বামীর ঘর ছাইরা বাপের ভিটাতে এসে পইরা থাকবো, পাড়ার মানুষজন নানান কথা কইব, আমি মা হইয়া সেটা সহ্য করতে পারবো না। যাই হোক তুই চিন্তা করিস না, আমি যেমনে পারি টাকার ব্যবস্থা করবো। ঘরে চল তো, চল। এ মামুর বেটা, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তুমি ফোন দিচ্ছ না কেন? তোমাকে আমি কতবার ফোন দিচ্ছি বলো তো? আর তোমার বাড়ির দিকে আমি যাচ্ছিলাম, আর তোমার বাড়ির দিকে যাইতে লাগে আমার হুন্ডার যে তেল পুড়বে, এই তেলের টাকা তুমি দিতে পারবে আমাকে? তেলের টাকা তো গেছে গেছে, দেখো আমার কত সুন্দর কোটটা তার ধুলা হয়ে গেছে, আর তুমি ফোন দিচ্ছ না কেন? তোমার প্রবলেমটা কি? ভাই সমস্যা বড় কিছু না, আম্মারে নিয়ে গেছিলাম ব্যাংকে, ওই স্বাক্ষর টাক্ষর একটু ঝামেলা হয়েছে বুঝছেন, টাকা তুলতে পারতেছি না। টাকার কোনো সমস্যা নেই, 15 লাখ না 20 লাখ রেডি আছে, ওটা সমস্যা নেই ভাই। আপনি আমারে আরেকটা উপকার করেন ভাই, সে আপনি আমারে আর 5টা দিন সময় দেন ভাই। এই 5 দিনের মধ্যে আমি টাকা তুইলা টাকা নিয়ে আপনার বাড়িতে আইতেছি, আপনার কোনো টেনশন করতে হইব না, আপনার ফোনও দিতে হইব না ভাই। এ কি অবস্থা মামুর বেটা, তোমাকে কি বলবো? আচ্ছা মামুর বেটা, তুমি যে বলছো, দেখো তো তুমি এর ডেটটা দেখো তো, এই যে তোমার যে এখানে ফ্লাইটের ডেট হয়ে গেছে, বিমানের টিকিট হয়ে গেছে মামুর বেটা, তুমি যদি এখন এরকম ভাবে ফোন না ধরো, তুমি আমাকে বিপদে ফেলে দেবে না? কোন কি ভাই ডেট পড়ে গেছে? তুমি দেখো, নিজের চোখখানে দেখো তুমি। ভাই শান্তি পাইলাম ভাই, আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি টাকা ম্যানেজ করতেছি, আমি টাকা ম্যানেজ কইরা আমি নিজে আপনার বাড়িতে বইয়া টাকা দিয়ে আসবো ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, একদম চকচকা 15 লাখ টাকা আমি আপনার বাড়িতে দিয়ে আসবো। আপনি আমার একটাবার সুযোগ দেন ভাই, আপনি ভিসা টাকা করে দিয়েন না ভাই, প্লিজ 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 ভাই প্লিজ। তুমি বাঁচতে পারছো না ব্যাপারটা, তুমি আমাকে বলছো যে আমি যেন টেনশন না করি, টেনশন তো হাঁটাইতে ঘুমিয়ে আসে না মামুর বেটা। এই বেটা, তোমার ভিসাটা যদি নষ্ট হয়ে যায় মামুর বেটা, তো আমি মেলা বড় বিপদে পড়ে যাবো না মামুর বেটা? ভাই আল্লাহ দোহাই লাগে ভাই, এগুলা করেন না ভাই, আপনি একটু একটু ধৈর্য ধরেন ভাই, আমি টাকা ম্যানেজ করে আমি আপনার একেবারে দ্রুত দিতেছি। আপনি ভাই তাহলে এক কাম করেন ভাই, আপনি আমারে 5 না আর 10টা দিন সময় দেন ভাই, আমি 10 দিনের মধ্যে যেমনে পারি ভাই, যেমনে পারি যেখান থেকে পারি টাকা ম্যানেজ করে আমি আপনার সামনে এসে খাড়ি দিচ্ছি ভাই। আপনারা আমার একবারও কম লাগবো না, ফোন দেওয়ান লাগবো না, কোনো হুঁশিয়ারি দেওয়ান লাগবো না ভাই, আমি টাকা ম্যানেজ করে 10 দিনের মধ্যে আইতেছি ভাই। শুনো, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু হার মেজাজটা গরম করিও না, বুঝতে পেরেছো? তুমি যদি বেশি তুমি হার মেজাজটা গরম করো, আমি কিন্তু তোমার ভিসা চুষে দেবো, বুঝতে পেরেছো? শুনো মামুর বেটা, তোমার শেষ সুযোগ কিন্তু এটাই, বুঝতে পেরেছো? তুমি যদি আমাকে টাকা না দাও, তুমি কিন্তু আমও হারাবে, ছালও হারাবে, বলে দিলাম কিন্তু আমি। হ্যাঁ রে, শাক ফেলতে হবে না। রফিক ভাই বাড়ি আছেন না? ও রফিক ভাই, আর কেমন থাকবো ভাই, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমার বিপদটা একটু উদ্ধার করেন না কি বিপদ হয়েছে তোমার? কত একটু শুনি। ভাই। আপনারা তো জানেনই আমার একটাই মাত্র মাইয়া, আপনার ভাইটা মরার পরে অনেক কষ্ট করে মাইয়াডারে বড় করছি, একটা ভালো ঘরে বিয়া দিছি, কিন্তু আজ কয়টা দিন ধরে না মাইয়াডা শ্বশুর বাড়ি থেকে আয়া পড়ছে, জামাই যৌতুকে টাকা চাইতাছে, আমারে কিছু টাকা দিবেন, ওই যে আমার ঘরটা আছে না, ওই ভাঙা ঘরটা একটু বন্দুক রাখতাম আপনার কাছে। কি কর, তোমার টাকার দরকার? তোমার মেয়ে না অনেক বড় বড় বিয়া দিছো, তুমি না কইলা একটু? হ ভাই, পোলাটাও ভালো আছিল, ঘরও ভালো, কিন্তু এখন না ওই যে বিদেশে বলে যাইব, এই বিদেশ যাওয়ানোর লেগা টাকা চাইতাছে। আপনারা তো জানেনই আমার মাঠে ঘাটে কোনো জায়গা জমি নাই, ওই বাড়িটুকু ছাড়া, আর বন্দুক রাখার মতনও তো তেমন কিছুই নাই, এই লেগে ওই ঘরটা বন্দুক রাখতে চাইতেছিলাম। কত জায়গায় গেলাম,
কেউ তো আমারে টাকা হাওলাত দিতে চায় না। সবাই কয় হাওলাত দিলে তুমি টাকা শোধ দিবা কেমনে? তোমার তো আর কেউ কামাই রুজি করার মতন কেউ নাই। কথা তো সত্যই। এখন কি করবো ভাই কোন তো? তুমি এই যে ঘরটা বন্ধক রাখবা, তোমার এই যে ভাঙা ঘর বন্ধক রেখে তুমি কয় টাকা পাবে? ভাই এটা কেমন কথা কইলেন? আপনারা তো জানেনই আমার ওই ভিটা মাটিটুক ছাড়া আর কিছু নাই। ওইটুকু যদি বেচা দেই আমার স্বামীর স্মৃতি সব তো চইলা যাইব। আর আমি বা মাথা গুজার ঠাই কই পামো? শোনো ভাবি, তোমার ওই যে যে ঘরটা বিটার সহ যদি বিক্রি করো তাহলে কয়টা টাকা তুমি পাইতে পারো? আসলে তো কথাটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা ভাই, ওই ভিটা বাড়ি সহ যদি বিক্রি করি তাহলে কত টাকা পামো? কত পাবে? 2-3 লাখ টাকা পাইবে। 2-3 লাখ টাকা? ওইখানে জামাই বাবাজির যাইতে লাগবো 15 লাখ টাকা। তাহলে আর বাদ বাকি টাকা আমি কই পামো? শোনো ভাবি, তুমি যদি এটা বিক্রি করো, আমি নেই বা অন্য জনে নেই, তুমি 2-3 লাখ টাকা পাইবা। আর যদি কোনো দরকার পড়ে যায় আমি কিছু পয়সা বাড়াই দিন না, তুমি আমাকে ব্যস্ত করো। আচ্ছা ভাই, তাইলে আমি একটু চিন্তা ভাবনা করে আপনারে জানাই। তুমি তাহলে জানাই আমি তাইলে এখন আসি। হ্যাঁ, আইসেল। ওকে। মারে, তোর মনের অবস্থা অনেক খারাপ আমি বুঝতে পারছি। তুই অনেক কষ্ট পাইতেছস আমি জানি, কিন্তু আমিও তো নিরুপায়। আমি কোন রকম ভাবেই এই ঘরটা বন্ধক রাখতে পারলাম না। যার কাছেই যাইতেছি সেই কইতাছে তোমার ওই ভাঙা টিনের ঘর কয় টাকা বন্ধক রাখবা, আর যে কয় টাকা বন্ধক রাখবা ওই কয় টাকা দিয়ে তোমার জামাইরে বিদেশ পাঠাইতে পারবা না। বড় জোরে এতটুকুন করতে পারো, তোমার ওই ভিটা বাড়িটুকু সহ বেচা দাও। বেচা দিলে তাহলে হয়তো কয়েক টাকা হইতে পারে। আমি আমি যদি এই ভিটা বাড়িটুকু বেচা দে রে মা, তাহলে তোর বাপের স্মৃতি সব মুইসা যাইব। আমি কই যাই দাঁড়ামো? না না মা, তুমি মানুষের কথা শুনে এই বাড়ি বিক্রি করো না। তুমি এই বাড়ি বিক্রি করতে চাইলেও আমি তো তোমার এই বাড়ি বিক্রি করতে দেব না। এটা আমার আব্বার শেষ স্মৃতি, এটা ছাড়া তো আমাদের কাছে আর কিছু নাই। ছোটবেলা থেকে এই বাড়িতে আমার কত স্মৃতি কাটছে, আব্বার সাথে আমি কত সুন্দর সুন্দর সময় কাটাইছি, সেইগুলো মনে পড়লেও আমার এখনো কান্না আসে। আমি এই বাড়ি তোমারে বিক্রি করতে দিব না। তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না মা। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার ভালোবাসার মানুষ আর ছিল তুমি আর আব্বা, কিন্তু আব্বা তো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। আব্বা যদি বাইসা থাকতো তাহলে তোমারও কষ্ট হইতো না, আমারও কষ্ট হইতো না, আমাদের দিন সুখেই কাটতো। আব্বাও বাইসা নাই, সুখ শান্তি কিছু নাই। আমি জানতাম রে মা তুই এই কথাই কবি, কারণ তোর বাপের স্মৃতি এই বাড়িতে রইছে। ছোট থেকে এই বাড়িতে তুই বড় হইছস। তুই কেমনে কেমনে আমি জামাই বাবাজির এতগুলা টাকা ব্যবস্থা কইরা দিব? আমার মাথায় তো কোনো কিছুই ধরতেছে না রে মা। আম্মা, তুমি এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হইব। আসলে আল্লাহ যার কপালে যা লিখছে তার বাইরে তো কিছু হওয়ার নাই। তার বাইরে আমার সাথে কিছু হইব না, সমস্যা নাই। আমি যদি এই বাড়িতে সংসার করতে না পারি তাহলে আমি এই বাড়িতে সারা জীবন তোমার সাথে কাটাই দিব, কিন্তু তারপরেও আমি এটা সহ্য করতে পারবো না যে আমার আম্মা রাস্তায় রাস্তায় সময় কাটাইবো, রাস্তায় রাস্তায় থাকবো। ওমা, আমারে তো কেউ ভালোবাসে না তুমি ছাড়া। তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার এমন কেউ নাই যে আমার একটু বুঝবে, আমার সুখ দুঃখের কথা চিন্তা করবে। একমাত্র তুমি সেই ব্যক্তি আছো।
আব্বা তো ফাঁকি দিয়ে চলে গেছে। এখন তোমার যদি কিছু হয়ে যায়, আমি নিজেরা কোনোদিন মাফ করতে পারবো না। তোমার যা কিছু ছিল সবকিছু তুমি আমার জন্য বিসর্জন দিয়ে দিছো। আমি এখন আর মানতে পারবো না যে তোমার কাছে থাকার জায়গাটুকু থাকবে না। তুমি চিন্তা করো না, কোনো চিন্তা করো না, যা হওয়ার হইব। এই বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু বিক্রি করার দরকার নাই। প্রয়োজন পড়লে আমি ওর সংসার করব না, যা হওয়ার তাই হইব। আমি তোর মনের অবস্থাটা বুঝি রে মা, বুঝার পরেও তো আমি কিছু করতে পারতাছি না তোর জন্য। একমাত্র ওই উপরালাই পারে তোর এই সমস্যাটা সমাধান করতে। রবিন, রবিন, বাবা এদিকে একটু আয় তো। মা ডাকতেছিলা? হ বাবা, তোরা ডাকছিলাম। কি কথা কও? ঘটনা হয়েছে কি, আজকে কয়দিন ধরে তোরা আপারে ফোন দিতাছি, ফোন ধরে না। বোন ফোন ধরে না, দুলা বাইরে ফোন দাও, তাইলেই তো হয়। আরে তোর দুলাভাইরও দিছি তো, দুইজনে একজনও ফোন ধরতেছে না। আমার না ভাল লাগতেছে না। আরে কোনো সমস্যা হয় নাই, ওরা ভালোই আছে, নিশ্চয়ই কোনো কাজে কর্মে ব্যস্ত আছে, এই জন্য তোমার ফোন ধরতে পারতেছে না। তুমি এই ফাও চিন্তা করো না, তোমার এগুলো বাদ দাও। ইয়ে, তুই একটা কাজ কর না বাবা, তুই একটু তোর বোনেরা দেখায় গা না। তুমি কি আজাইরা চিন্তা করলা? তুমি জানো না দুলাভাই আপারে কি পরিমাণ ভালোবাসে? দুলাভাই আপারে ছাড়া কিছু বোঝে? পুরো দুনিয়া একদিকে, আমার আপা একদিকে। তুমি এই চিন্তা করতেছো একদম অযথা। ওরা ভালো আছে, দেখবা ঠিকই কালকে পরশু তোমার ফোন দিবে, ফোন দিয়ে বলবে কোনো না কোনো কাজে ব্যস্ত আছিল, এই জন্য ওরা কেউ ফোন ধরতে পারে নাই। এমন হইতে পারে ওরা কোথাও ঘুরতে ঘুরতে গেছে, বুঝছো? তুমি চিন্তা করো না। এটা কেমন কথা বলস? তোর বড় বোন একটা সমস্যাও তো পড়তে পারে, তুই না গেলে আর কে যাইব? আমার কি যাওয়ার মতো আর কেউ আছে? আমার শোনো, আমার এখন অনেক কাজ। আমার কালকে পর্যন্ত মনির ভাই ডাইকে পাঠাইছে, আমার ওই ভিসার কাগজ সব জমা দেওয়া লাগবে, কিচ্ছু রেডি হয় নাই। পাসপোর্টটা এখন পর্যন্ত রেডি হয় নাই, কালকে আমার ছবি তুলতে হইব, অনেক কাম। আম্মা আমি এগুলো শেষ টেস করবো, আমরাও যাইতে পারবো না। আমি যাইতে আমারে মাফ করো, আমি এখন যাবো না। বাবা আমার শোনা, বাবা তুই তো আমার কথাটা শোন না, যা না একটু। আমারই যাওয়া লাগবে। হ বাবা, তোর যাওয়াই লাগবে। আমার একটা মাত্র মায়া, দিনকাল ভালো না, কোনো বিপদ আপদ তো হইতে পারে, কোনো খবর না পেলে বুঝোস না আমি তো মা বাবা, আমার ভিতরটা কেমন করতেছে কয়টা দিন ধরে। তুই জানা তোর কাজকর্ম তো তুই করবি, ওই ফাঁক দে একটু, জানা বললে দেখায় না। আচ্ছা শোনো, তাইলে ওই আমার ভিসা টিসা করতে আর পাসপোর্ট মিলায় আর 2 দিন সময় লাগবে। এই 2 দিন গেলে পরে তারপরে আমি গিয়ে খোঁজ নিয়ে আমো। তুমি এর মধ্যে আমার আর কইতে পারবে না আম্মা, ঠিক আছে? মনে করে যাস কিন্তু বাবা। ঠিক আছে আম্মা, আমি এখন তাহলে যাই। আচ্ছা। এটার জন্য খুব চিন্তা হইতেছে। আল্লাহ সব যেন ঠিক মতো থাকে, কোনো সমস্যা যেন না হয়। রবিন, আম্মা, বাবা এই সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ওই মনির দালাল ফোন দিছিল, ওই আমার বিদেশ যাওয়ার বন্দোবস্ত যে করতেছে, বুঝছো? মনে হয় সব রেডি হয়ে গেছে। আমি যাই গিয়ে শুনি কত কি লাগবে, দরদাম করে আইতাছি, বেশিক্ষণ লাগবে না। কিন্তু বাবা আমার না ভয় করে, এই চতুর্দিকে শুনি এইসব দালালরা নাকি টাকা পয়সা মাইরা নিয়ে জায়গা। তুমি ওর কথা, ওর মায়ের কথাই একবারে বিশ্বাস করো না, এগুলো সব অভিনয়। আরে তুমি জানো না, কিপটার আড্ডি, টাকা আছে, খরচা করতে চায় না, বুঝছো? আর তুমি কোনো চিন্তা করো না, আমার সংসার যদি ওর করতে হয়, ওর টাকা ম্যানেজ করতে হইব, এই ছাড়া ওর দ্বিতীয় কোনো রাস্তা নাই, এটা তুমি মনে রেখো। আর মা, তুমি খালি ওর লগে কথা কও কেন? ওর মায়ের প্রেশারটা দিবা, যেখানে প্রেশার দিলে কাম হইব। বুঝো না, মায়ের তো সন্তানের প্রতি দরদ আছে, মা তো চাইবো যে কোনো কিছুর বিনিময়ে যেন মায়ের সংসারটা টিকে। ওর মায়ের ফোন দিয়া এমনটাই দিবা যেন মাইয়া টেকা এক লগে পাঠায়, বুঝছো না? ঠিকই কইছস, আমিও কমুনে। আমার একটা মাত্র ছেলে বিদেশে যাইবো, আর টাকা পয়সা কামাইলে তো হ্যার মেয়ে এই খাইবো। হ্যাঁ হ্যাঁ, পারে না তার মেয়ের জামাইরে কিছু টাকা পয়সা দেয় বিদেশে পাঠানোর জন্য? সবকিছু আমি করুম। আমি যদি কষ্ট করে আমার পোলারে টাকা দিয়ে পাঠাই, তাহলে বউ দিয়ে আমার দরকার কি? ওরকম বউ আমার লাগবো না। আমি তো বউরে ফোন দিছিলাম, বউ কইলো হ্যার মায় নাকি চেষ্টা করতেছে। আরে
হ্যাঁ মার কাছে টাকা নাই না, আমি জানি না, আমি খবর নেই নাই। বউ কয় তার মা তাগো ওই একটা টিনের ঘর আছে না, হেটার বলে জায়গায় জায়গায় বন্ধক দেওয়ার চেষ্টা করতেছে। আমার লগে ফাইজলামি করো, ওই টিনের ঘর থুইয়া তুমি আমার পোলারে 20-30 লাখ টাকা দিবে না? আমি বুঝি না বাবা, টাকা আছে, টাকা বাইর করবো না। তুইও কিন্তু বড়ে একদম কয়ে দিবি টাকা ছাড়া তো না বাইতে না আসতে পারি। আরে মা তুমি কোনো টেনশনই করো না, টাকা ম্যানেজ হবে না মানে কি? কালকে আমি ওর রাতে ফোন দিয়ে পাই করে কইছি টাকা ছাড়া এই বাড়িতে আবি না। টাকা ছাড়া তোর দিয়ে ঘোড়ার ডিম করুম দুমসি এতগুলো ভাত খায়। ওই টাকা ছাড়া যদি এই বাড়িতে আহে রোগা মেরে বাড়ি করে দিবি। তুমি কোনো চিন্তা করো না, টাকা ম্যানেজ হইব, টাকার বাপ ম্যানেজ হইব। অবশ্যই ও টাকা ছাড়া বাইতে কি করবো? ও দামটা বদি আমি কি করবো যদি আমার কোনো কামেই না লাগে? এক কাম করো মা, তোমার আমি যেমনি বুঝাই কইছি তুমি এমনি ওকে ফোন দিয়ে কও। আমারে বারবার ফোন দিতেছে, আমি যাই খাড়ায় আছে বুঝছো, কথা কই আইতেছে। আচ্ছা তাড়াতাড়ি আয়। ফোন দিতেছে বারবার, এত ফোন দেয় মানছে। আল্লাহ, আমার পোলারা যেন সই সালামতে বিদেশে যাইতে পারে। আর আমার পোলা যদি একবার বিদেশে যাইতে পারে তখন তো টাকাই টাকা। মনি, কই যাইতেছস? তোর হাতে ব্যাগ কেন? মা, আমি আমার স্বামীর বাড়ি যাই। শ্বশুর বাড়িতে চলে যাইতেছস? তুই যদি খালি হাতে শ্বশুর বাড়িতে যাস, জামাই কি তোর রাস্তা রাখবো? আম্মা, তুমি আমার জন্য আর কত কিছু করবা, কম করো নাই তো। আসার পর থেকে মানুষের দুয়ারে দুয়ারে যায় টাকা চাইতেছো, ঘর বন্ধক রাখতে চাইতেছো, মানুষের বেশি কথা শুনতেছো। আমি মায়া হয়ে এইসব আর সহ্য করতে পারতেছি না। তার থেকে ভালো আমি আমার স্বামীর বাড়িতে যাই। তুমি তো পারলে তোমার রক্তটাও বেঁচে আমারে টাকা দিয়ে দাও, কিন্তু আমি তো তোমার মায়া, মায়া হয়ে আমার কষ্ট কেমনে সহ্য করি কও? তুই যেরকম আমার মাইয়া, আমিও তো তোর মা। তোরে আমি পেটে ধরছি, মা হইয়া তোর কষ্ট আমি কেমনে দেখি তুই ক? মারে, চেষ্টা আমি করতেছি, চেষ্টা আরো করব। দরকার হইলে বাড়িটা বিক্রি কইরা আমি তোর হাতে কিছু টাকা তুলে দেব, ওই টাকা নিয়ে তুই জামাই বাবাজির হাতে দিবি। মা, আমারে তুমি আটকাইও না, আমারে তুমি যাইতে দাও। আল্লাহ আমার ভাগ্যে যা লিখছে তাই হবে, তার বাইরে কিছু হবে না। মারে, তুই ছাড়া আমার এই দুনিয়াতে আর কেরা আছে? তুই তো আমার সবকিছু। তোর জন্য করব না তো কার জন্য করব ক? আহারে আমার মা, আমারে নিয়ে তোমার কত চিন্তা। এত চিন্তা করতে করতে তো তুমি অসুস্থ হয়ে যাইবা। আমারে নিয়ে তুমি এত চিন্তা করো না, আমার জন্য অনেক করছো। আমি তোমার কষ্ট সহ্য করতে পারতাছি না। আমারে আর তুমি আটকাইও না, আমারে যাইতে দাও। নিজের খেয়াল রাখো। আসি। মনি, মনে যাস না, তুই যাস না। মনি, মনি রে, তুই কি করলি মা? আমি এখন কি করব? আল্লাহ, তুমি একটা পথ দেখাই দাও আমার মাইয়ার। ও মনি, আচ্ছা এই মামুর বেটা, তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি ফোন ধরছো না কেন? সকাল থেকে তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি তো একটা বার ফোনটা ধরতে পারো মামুর বেটা? তুমি জানো যে তোমার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছি, তোমার ভিসার নাম ঢুকিয়ে দিয়েছি, তাহলে তোমাকে ফোনটা ধরতে হবে না? আসলে হয়েছে কি ভাই, আমি একটু বিপদে পড়ে গেছি বুঝছেন। আমার যেখান থেকে টাকাটা আসার কথা ছিল, টাকাটা ভাই আসে নাই। আরে মামুর বেটা, আমি ফোন দিচ্ছি, তুমি আমার ফোনটা ধরে বলবে যে দাদা আমি এ বিপদে পড়ে গেছি। তুমি জানো না যে তোমার বাপের সাথে আমার কি একটা দরম মরম সম্পর্ক ছিল? তুমি ফোনটা ধরে বললি তো হয়, তোমার লাগে তো হার পরান খানটা খালি বাকাম বাকাম করে কান্দে। ভাই একটু ম্যানেজ করে নেন না প্লিজ, সমস্যার মধ্যে আছি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমাকে এখন 1050 টাকা দাও। তুমি 10-15 দিন সময় লাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে এখন 1050 টাকা দিয়া তুমি ভিসাটা বাইনা করে দাও। বুঝতে পেরেছো? 50,000 টাকা তো এই মুহূর্তে নাই ভাই আমার কাছে।
আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এখন কত টাকা দিতে পারবা? 1010 টাকা দিতে পারবে? এত টাকাও নাই ভাই। এ মামুর বেটা, তুমি তো আমাকে ঠুসে নিলে, মামুর বেটা বিপদে ফালাই দিলে। আচ্ছা তুমি এক কাজ করো, আমি তো হুন্ডা খান্ডা নিয়ে এসছি, তেল তেল ভরে আসছি, তুমি নাহলে আমাকে 1002 টাকা দাও। হ্যাঁ ভাই, আমার কাছে 500 টাকাই আছে। 500 টাকা দিলা? যাক, যেটা দিয়েছো দিয়েছো, বোনই তো হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যেটা সময় দিলে তোমাকে কিন্তু সময় দিন, কিন্তু তুমি সময়ের ভিতরে টাকা ম্যানেজ করে তুমি আমাকে ফোন দিবে, বুঝতে পারছো? আর যদি ফোন না দাও তাহলে বুঝতেই পারছো তোমার ভিসা কিন্তু ফের না, তোমার ভিসা চুষিয়ে দেবো। টাকা ম্যানেজ হবে ভাই, আপনি আপনি অন্য কোনো চিন্তা করেন না, টাকা ম্যানেজ হবে ভাই। আচ্ছা ঠিক আছে। সালাম ভাই। এই মনির ভাই, আপনি কোনো চিন্তা করেন না, টাকা ম্যানেজ হইতাছে, বুঝছেন? টাকা আজকে না হইলেও কাল পরশুর মধ্যে টাকা ম্যানেজ হয়ে যাব। আর টাকা ম্যানেজ হওয়া মাত্রই আমি নিজে গিয়ে আপনার বাড়িতে দিয়ে আমো, বুঝছেন? ভাই আপনি রাখেন, টাকা মনে হয় আইসে, আমি আপনার একটু পরে ফোন দিতেছি। আমার ভাই দাঁড়ান, তুমি আইসো? কি টাকা নিয়ে আসছো? টাকা আনছো না? মানে পুরাটা আনছো নাকি 2-1 লাখ আবার কম আছে? ওইটা কি আবার কখন কি দিব নাকি? এই মনি, কথা বলতেছো না কেন? টাকা আনছো? আমি কোনো টাকা পয়সা আনি নাই। মনি, তুমি কিন্তু আমার সাথে মজা নিতেছো তাই না? এই লাগেজের মধ্যে তুমি টাকা নিয়ে আসছো, ঠিক না? বলো সত্য না? আমি সত্যি কোনো টাকা আনি নাই। কি কইলি? তুই টাকা আনস নাই? এই হারামজাদি, টাকা ছাড়া এই চেহারাটা দেখাইতে কেন আইছস আমার সামনে তুই? আমার মার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমার মার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওই ঘরটুকু আছে, কিন্তু ওই ঘর ভিটা মাটি সব যদি বিক্রি করে ফেলায় তাও তো 2 লাখ টাকা উঠবো না। ওই ঘর কেডাই নিব? কেউ নিব না। আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই, আর আমি তোমার কোনো টাকা পয়সা দিতেও পারবো না। আমি তোর কাছে কি জানতে চাইছি তুই টাকা কই থেকে আনবি? তুই টাকা না নিয়ে খালি হাতে আমার বাড়িতে কেন আইছিস আবার? আল্লাহর রাস্তে এইসব কথা বন্ধ করো। দিন যত যাইতেছে তুমি একটা ছোট লোক হয়ে যাইতেছো। তুমি যতটা লোভী হবো আমি সেটা কোনোদিন কল্পনা করতে পারি নাই। ছোট লোক আমি না, ছোট লোক তুই, তোর 14 গোষ্ঠী ছোট লোক। টাকা আছিস কেন? বল না, তোর চোখ একদম উঠায় ফেলাবো একেবারে। মনির বেড়ে এখন কি জবাব দেবো আমি? কই থেকে টাকা ম্যানেজ করবো? শুন রবিন, তোর বউরে এতবার বলার পরেও যখন বাপের বাড়ি থেকে একটা পয়সা আনতে পারে নাই, তার মানে সে কোনো টাকা পয়সা আনতে পারবে না। কেমনে নামো মামা তুমি কও? আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। ওরা আমি কি করবো? ওরা আমি কই রাখুম? ওরা আমি কেমনে বুঝাবো? তুমি কও। ও কোনো কামে লাগে না আমার। ওরে কথা শুনানোর মতো ব্যবস্থা করতে হইব। শোন, ও তো টাকা আনলই না, তোরে আমি বড় লোক বাড়ি দিয়ে বিয়া করাবো। ওহন থেকে কম করে 30 লাখ টাকা নিব। তুই 10-15 লাখ টাকা নিয়ে বিদেশে যাবি, আর বাকি টাকা আমি ব্যাংকে রেখে দেবো। তবু ওরে এই বাড়িতে রাখবো না। কও কি মা? এরম লোকজন আছে নাকি আমারে 30 লাখ টাকা দিব? আমারে 30 লাখ টাকা দিব? কি কস তুই? আমার এরকম রাজকুমারের মতো ছেলে দিব না মানে? দিয়া বইয়া রইছে। এটা তো বুঝলাম, কিন্তু এরম পরিবার আছে যে আমারে মাইয়াও দিব, 30 লাখ টাকাও দিব? আমি কি মিথ্যা কথা কম আমার পোলারে? আমি শিওর তুই আগে ওরে বাই কর। তুমি দেখো মা, দেখা গেল পরে এটারও ডিভোর্স দিলাম, এটাও দিল না, পরে এটাও গেল, এটাও গেল, সব গেল পরে আমার, তখন কি হইব? তোর এগুলো না চিন্তা করতে হইব না। আমি তোর মা না? তুই খালি একবার মুখ দিয়া বল, দেখ আমি তোর বিয়ার ব্যবস্থা করতেছি। তুমি কি শিওর? আমি শিওর। তাইলে তুমি খালি দেও, আমি কাইলকেই একটা উকিল ডাইকে আনবো, উকিল ডাইকে ওরা ডিভোর্স দিয়া একবারে বিকেলে ঘর থেকে লাথি মেরে বাইর করে দিব, বুঝছো? কোনো লাভ নাই, ওরে ডিভোর্স দিলেও এই বাড়ির থেকে যাইব না। ও যে শয়তান, ও মাটি কামড়ে হেনে পড়ে থাকবে। আরে কি থাইকে যাইবো? আমি তোমার বলা, তুমি আমারে চিনো না? ওরা কেমনে বাড়ির থেকে গাড় ধরে বাইর করতে হয় এটা তোমার পোলা খুব ভালো করে জানে। তুমি খালি দেখো কালকে আমি কি করি। আর আমি যাই, মেলা রাইত হইছে আম্মা। হ্যাঁ ঠিক আছে, তুই ঘুমাইতে যা, তবে কথা শুই না যা। ওরে তুই কালকের মধ্যেই বাড়ির থেকে বাই করার চেষ্টা করবি। কথাটা যেন মনে থাকে তোর, আবার ভুইলা যাইও না ওর মুখ দেখে। নিশ্চিন্তে থাকো, মাথায় আছে, গেলাম।
হারামজাদি, 1 টাকা আনতে পারবি না, আবার আমার ছেলের বউ হিসাবে এই বাড়িতে থাকবি। তোরে কেমনেই বাড়ির থেকে বাই করতে হয়, তোর আমি ছাটাইয়া বাই করবো এই বাড়ি। চল ওই বাইরা, ভালো করে ধরো তুমি। ধরছি, চল 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 চল। হারামজাদি, শোন, ওরে মাইরে বস্তায় বইরে আরে বুড়িগঙ্গা নদীতে নিয়ে ফালাই দিয়ে দরকার পড়লে তোরে আমি আবার বিয়ে করব। আরে এটার মারলে তো এটা ব্যথাও পায় না, এটার গায়ে তো বিষ মারতে মারতে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে। এটার কোনো লজ্জা নাই, ব্যথা নাই, এটা কি একটা কি এটা? শোন বাবা, ফকিন্নির মায়া, গরিবের মায়া, ওরে যতই তুই মারস না কেন ওর গায়ে লাগবে না, কারণ ওর চামড়া হইছে গন্ডারের চামড়া। মা, আমি ওরে আর দেখতে চাই না। তুমি ওরে গাড় ধাক্কা দিয়ে বাইর করো আমার বাড়িতে, আমার ঘরে, আমি যেন ওরে আর না দেখি। তুই কোনো চিন্তা করিস না বাবা, ও তোর ঘরে আর কোনোদিন ঢুকতে পারবো না। শুন বাবা, তোর বিয়ার জন্য আমি এক বড় লোক ফ্যামিলিতে কথা বলছি। তার মেয়ে যেমন সুন্দরী তেমন তাদের টাকা পয়সা। ওরা বলছে আমাদেরকে অনেক টাকা দিবে, আমরা মা বেটা দুইজনে পায়ের উপরে পা তুইলা বাকি জীবনটা সুখে শান্তিতে থাকবো। তাইলে আর টাকায় দেখতেছো কি? এটা বাইর করো। তুমি এটা কি কইতাছো? তুমি আমারে রাইখা আবার বিয়ে করবা? আমার কথা কয়, চুলের মুঠি ধরে বাইর করো। হ্যাঁ, উনি বাইর করো, ধরো, বাইর করো, বাইর করো এটা। যা। আপা, আপনার কি হয়েছে? আপনার মুখে দাগ, কপালে দাগ, কি হয়েছে আপনার? মা, তোর এই অবস্থা কেন? তুই এইখানে কেন? বড় আপা, তোর কি হয়েছে? তোর চোখে মুখে এরকম দাগ কেন? মা, তোমাকে জামাই আমারে মাইরা বাসা থেকে বাই করে দিছে। সে নাকি আমার ওই বাড়িতে আর উঠাইবো না। দেখো কেমনে মারছে আমার, প্রতিদিন এরকম অত্যাচার করে আমারে। আর এটাও কইছে যে সে আমার লগে সংসার করব না। কেন মা, এইসব কথা কেন কইছে? আসলে কি মা, সে এর আগে যতবার টাকা চাইছে আমি তোমাকে থেকে নিয়ে দিয়া তার শখ পূরণ করছি। এখন সে বায়না ধরছে তার নাকি মোটরসাইকেল লাগবো। মোটরসাইকেল ছাড়া সে আমার ঘরে উঠাইবো না। মা, মা, তোমার আমি আগেই বলছিলাম, যেদিন এই ছেলেটারে দেখছিলাম, বলছিলাম এই ছেলেটা বেশি একটা ভালো না। এই ছেলেটারে টাকা কি আমরা কম দিছি? যখন যেটুকু দেখে দিছি, শেষ পর্যন্ত আপার ভাগের জমি বেচা পর্যন্ত তারে টাকাটা দিলাম আমরা। বাবারে, এখন এই সব কথাকে কোনো লাভ হইব? দেখ না তোর বোনের চোখে মুখে এরকম দাগ, ওর মেয়েটারে কত জানি মারপিট করছে। এই জন্যই বেকার পোলাপানের কাছে মাইয়া বিয়া দিতে নাই, কিচ্ছু কাম কাজ করে না, শ্বশুর বাড়ি থেকে নিবো আর খাইবো, নিবো আর খাইবো। শোনো মা, আমি একদম সাফ কথা বলে রাখলাম, এই পোলারে আর একটা পয়সা এই বাড়ি থেকে দেওয়া হবে না, এটাই শেষ কথা। কেন টাকা দিবা না? তোমরা তো যৌতুক আনা নেওয়া করো, যৌতুক নেওয়া তো একটা ফ্যাশন হয়ে গেছে তোমাদের কাছে, তাহলে টাকা দিবা না কেন? এই কিছুদিন ধইরা তুমি আর তোমার মা আমার উপর যে অত্যাচার করছো, 1 মিনিটের মধ্যে ভুলে গেছো? শেষ পর্যন্ত আমার মা তার শেষ সম্বল বাড়িটুকু বেচতে আমারে টাকা দিতে চাইছিল, আমি বেচতে দিই নাই। আর যখন নিজের বোনের বেলায় আইছে তখন সব পরিবর্তন, উল্টো। কেন? আসলে হইছে কি জানো, আল্লাহর দুনিয়ায় মানুষ বিচার চোখের সামনেই দেখা ফেলায়। ওই যে কথায় আছে না, পাপে ছাড়ে না বাপেরেও। তোমাদের অবস্থা হয়েছে সেরকম। এতদিন আমার একটু বোঝার চেষ্টা করো নাই, আমার মারে একটু বোঝার চেষ্টা করো নাই। আমার যে বাপ নাই, আমার মা যে কষ্ট কইরা আমারে মানুষ করছে, সেইটা একবার বোঝার চেষ্টা করো নাই। শুধুমাত্র এইটাই বুঝছো যে তোমাদের টাকা লাগবো, টাকা। টাকাই সবকিছু, মানুষের ইমোশনের কোনো মূল্য নাই, মানুষের ভালোবাসার কোনো মূল্য নাই, তোমাদের কাছে টাকাই সবকিছু। কিন্তু এখন কেন সবকিছু পরিবর্তন হইব? নিজেদের বেলায় সব পরিবর্তন হয়ে যায়, তাই না? বিচার বিবেচনা যদি হয় তাহলে সব জায়গায় সমান সমান হইব। কেন একটা জায়গায় বেশি হইব আর একটা জায়গায় কম হইব? হ্যাঁ, কেন? মনি, মানুষের ভুলগুলা যখন নিজের উপর বর্তায় তখন মানুষ বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক।
এতদিন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারিনি। তুমি আমারে মাফ করে দাও। মাগো, মানুষ মাত্রই তো ভুল করে, আমরাও তো মানুষ, আমরা ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে কি জানেন মা, মানুষ বুঝে কিন্তু সময় থাকতে কিচ্ছু বোঝে না। একটা অঘটন যখন ঘটে যায় তখন মানুষ বোঝে। একটা নতুন বউ যখন নতুন একটা সংসারে আসে, ওই সংসারটা তার কাছে সম্পূর্ণ নতুন, মানুষগুলো নতুন, কিন্তু তারপরেও সে কষ্ট কইরা ওই সংসারটাতে সবার সাথে তাল মিলে যায়। কিন্তু ওই বাড়ির মানুষগুলো না সহজে ওই মায়াটারে অ্যাকসেপ্ট করতে পারে না। আপনার তো মায়া আসিল, আপনি যদি একবার আপার জায়গায় আমারে চিন্তা করতেন, আমারও নিজের মেয়ে মনে করতেন, তাইলে কোনোদিনও আপনি আমার উপরে এই অত্যাচারগুলো করতে পারতেন না। কিন্তু দেখেন, যখনই আপার সাথে এই ঘটনাটা ঘটে গেছে তখন আপনি ঠিকই আপনার ভুলটা বুঝতে পারছেন। আসলে আমাদের সমাজটাই খারাপ, আমাদের সমাজের মানুষগুলাই খারাপ। ওরা কখনোই সমাজের পরিবর্তন চায় না, পরিবর্তন আনতে চায় না, যেমনি চলতেছে এমনিই চালাই দিতে চায়। একটাবার মানুষের পরিস্থিতি বোঝে না। তুমি শুধু আজকে আমার না, পুরো বাংলাদেশের সমাজের চোখ খুলে দিছো। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমারও আর কিছু করার নেই। আমিও মাফ করে দিছি সবাইকে। আমি এখন সাহায্য করব। আপা অনেক কষ্টে আছে, আপার হয়ে ভাইজানের সাথে আমি কথা বলবো, ভাইজানরা আমি মানাবো, দেখবো সব ঠিক হয়ে যাবে। যৌতুকের বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়াই করব, সবাই মিলে, আর কেউ কষ্টে থাকবো না। সৈকত, এই সৈকত, সৈকত, তুই গেল কই? এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে ডাকছি, তুই জানিস না সময় মতো খাবার না পেলে আমার মাথা ঘুরায়। আচ্ছা ঠিক আছে, আমি অহনই যাইতেছি খাবার বানাইতে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার বানাই নিয়ে আসি। এই এই দাঁড়া, কি ব্যাপার তোর এই সাজ কেন? পাঞ্জাবি, ভালো ড্রেস, আর তুই তুই শাড়ি পরা, বিয়ের সাজ, তুই কেন ওর সাথে এই সাজে? কি ব্যাপার, কি হয়েছে তোদের বল? মা, আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। কি বললি? কাজী অফিসে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই চাকরটাকে? মা, চাকর তো কারো গায়ে লেখা থাকে না। আর শোনো, এখন থেকে ওই বাড়ির জামাই, আমার স্বামী, আর আমার স্বামীকে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। কি বললি? জামাই? তুই বললেই হলো, আমি ওকে জামাই বলে মেনে নেব? ও এই বাড়ির চাকর, ও চাকরি থাকবে। তুই বিয়ে করলেও ওকে আমি জামাই বলে মেনে নেব না। আমি তোদের এই বিয়ে মানি না। কোথায় কোথায় বিয়ে করেছিস? চল, আমাকে নিয়ে চল সেখানে, আমি দেখতে চাই কোথায় বিয়ে করেছিস, কে তোকে গার্জিয়ান ছাড়া বিয়ে পড়ালো। মা দেখো, তুমি এটা মানো আর না মানো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর সৈকত এখন আমার স্বামী, আমার স্বামীকে ছোট করে একদমই কোনো কথা বলবে না। কখনোই না। ও এই বাড়ির চাকর, আমি কখনো ওকে জামাই বলে মেনে নেব না। এই, তুই যে একটা চাকরকে বিয়ে করেছিস, সমাজে মুখ দেখাতে পারবি? বলতে পারবি যে ও আমার স্বামী? বড় গলায় ঘুরে বেড়াতে পারবি? পাড়া মহল্লায় তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে? তোকে আমি এত শখ করে এত লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই কি না মন জঘন্য একটা কাজ করলি। ছি ছি ছি। তোর ভাই বিদেশ থেকে আসলেই তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আমি একটা সুন্দর ছেলে তোর জন্য পছন্দ করে রেখেছি, বড় লোক, শিক্ষিত, টাকাওয়ালা, সুন্দর, আর কি চাস তুই? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার বিয়ে ঠিক করে রেখেছো, কিন্তু তোমার ওই টাকা পয়সাওয়ালা ছেলেকে আমার একদমই পছন্দ না। আর আমি যাকে বিয়ে করব তাকে যদি আমি ভালোই না বাঁচতে পারি, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর মা, সৈকতকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ আমি জানি বললেও কোনো লাভ হতো না, তোমরা ওকে মেনে নিতে না।
তাই আমি নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। মা, আমার না টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সেই আমার স্বামী, আর আমার স্বামী টাকা পয়সা থাকুক বা না থাকুক আমি তাকে এভাবে মেনে নিব, আমার কোনো সমস্যা নেই। এখনো সময় আছে মা, এখন এই বিয়েটাকে অস্বীকার কর, ওকে তালাক দে। না মা, আমি তো ওকে ছাড়বো না। কেন তালাক দিব আমি? আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। ও আমার স্বামী, আমি আজীবন ওর সঙ্গে থাকবো। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, এই এই চাকর, তুই বের হয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। খবরদার না, তুমি ওকে বাড়ি থেকে বের করার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো তাহলে শুধু ওকে না, আমিও এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে মায়ের পরিচয় দিব না, তুমিও তোমার মেয়েকে হারাবে, মনে রেখো। চলো ভিতরে চলো। আমার ভাবতেও অবাক লাগতেছে, ঘেন্না লাগতেছে আমার। মা, আপনার মেয়ে এটা কি করলো? কি আর বলবো বৌমা, মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, এত বড় বড় শিক্ষা দিলাম, এত কিছু করলাম, ওর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, মানুষের মতো মানুষ করলাম, শেষমেশ কি করলো? অমানুষের মতো কাজ করলো, একটা চাকরকে বিয়ে করলো, ফকিরের বাচ্চা চাকর। মা, আমি তো আপনাকে আগেই বলছিলাম যে এইসব চাকর বাকরে তোল্লাই দিয়ে মাথায় তুলেন না। আদর করে মাথায় তুলছেন, এখন সে মাথায় ওইটা লাফালাফি করতেছে। কি আর করবেন, সহ্য করতে হবে আপনাকে। দেখো, যে সবসময় আমার সেবা যত্ন করেছে, যখন যেটা বলেছি আমার জুতো পরিষ্কার করেছে, আমাকে চা এনে দিয়েছে, আর সেই ছেলেটিকে কিনা এখন আমাকে জামাই বলে মেনে নিতে হবে। ওহ, অসহ্য। মা, আপনি না মানলে কি হবে? আপনার আদরের মেয়ে তো ওই চাকরের বাচ্চা চাকরকে জামাই হিসেবে মেনে নিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের মাথাটা তো নষ্ট করেছে, এই জন্য এমন ভাবে পটিয়েছে যাতে চাকরকে বিয়ে করতে বাধ্য হয়। আমার মেয়ের মাথায় তো আর মগজ নেই, মগজ নেই, গোবরে ভরা। কিভাবে যে লেখাপড়া শিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার মেয়ে না হয়ে চাকরকে ভালোবেসে অন্ধ হয়ে স্বামী হিসেবে মেনে নিচ্ছে, সেই জন্য সে সবকিছু তোয়াক্কার করছে না। কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? ওই চাকরের বাচ্চা চাকরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? কি বলো? আমি কি চেষ্টা করিনি? আমি কি ভাবিনি? হ্যাঁ, বের করে দিলে কি হতো? সাথে সাথে আমার মেয়েটাও ওর পিছু পিছু যেত, সেটা কি ভালো হতো? তাহলে এখন কি করবেন আপনি? তাহলে এখন তো আর কিছু করার নাই। কি আর করব? কিছুদিন দেখব, অনেক কিছু চেষ্টা করব, তারপরে যদি না হয় আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কারণ আমি আমার মেয়েকে তো এভাবে ছেড়ে দিতে পারি না। ও অবুঝ হতে পারে, আমি তো অবুঝ না। আমার এখন লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে তো পারবোই না, বাইরে বেরোয় সমাজের লোকের মুখ দেখাবো কিভাবে বলেন? যেই ছেলেটাকে এতদিন আমরা চাকর বাকর হিসেবে কাজ করে আসছি, জুতা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, আমাদের এটু প্লেট ধোয়াইছি, সে কিনা এখন এইবারের জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনি আজ্ঞা করে কথা বলতে হবে। মা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি এটা মরে গেলেও করতে পারবো না। দেখো বৌমা, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। যাও দেখো চাকরটা কি করছে, যাও দেখে এসো, যাও দেখে এসো, আর কানে ধরে আমার সামনে নিয়ে এসো, যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এতদিন এই বাড়ির কাজের লোক আসিলাম, হাটের উপরে বসতেও পারি নাই। তোমার বউটা গেল কি? এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই এই খাটের মধ্যে বসছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে বসিস কেন? কিসের জন্য বসলি? আপনি এসব কি কইতেছেন? এইটা হইতেছে আপনার ননদের, মানে আমার বউয়ের ঘর। এই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? কি? তোর বউয়ের ঘর? যে কিনা আজকে সকাল অবধি তোর ম্যাডাম ছিল, এখন সে তোর বউ হয়ে গেল? ওই চাকরের বাচ্চা চাকর, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? লজ্জা লাগবো কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। এই ছোট লোক, একদম চুপ। তুই আমার ননদকে বউ উচ্চারণ করবি না। শোন, তোদের মতো চাকর বাকররা হলি পায়ের জুতার সমান। পায়ের জুতা না সবসময় পায়ের নিচেই থাকে,
আর তোদের মতো চাকর বাকর যদি মনে করিস যে বড় লোকের ভোলাবালা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে যাতে উঠা যাবি, নিজেও বড় লোক হয়ে যাবি, বাড়ি গাড়ির মালিক হবি, সেটা কোনো দিনও সম্ভব না। ভাবি, আমি কিন্তু আপনার ননদরে টাকা পয়সার লোভে বিয়ে করি নাই। আপনার বোন আমারে ভালোবাসে, তাই আমারে জোর করে নিয়ে বিয়ে করছে। আমি কিন্তু জোর করি নাই। বাবা বাবা বাবা, আমার ননদকে বিয়ে করতে না করতেই মুখে বুলি পড়ছে, খুব চটাং চটাং করে কথা বলছিস, মুখে মুখে জবাব দিচ্ছিস। চল মার রুমে চল, চল। খবরদার আমার স্বামীকে আর একবারও হাত দেওয়ার চেষ্টা করবা। ওরে বাবা, স্বামী? এই চাকর এখন স্বামী হয়ে গেল? 2 ঘন্টা আগে পর্যন্ত যে কিনা এবারে চাকর ছিল, তাকে তুই এখন স্বামী বলছিস? তোর লজ্জা লাগছে না? না, লজ্জা করছে না। লজ্জা করবে কেন? আমি তো কোনো পাপ কাজ করিনি। আমরা আইন মেনে ধর্মীয়ভাবে 2 ভাবে বিয়ে করেছি। এই, তুই কোনটাকে বিয়ে বলছিস? এটা কোনো বিয়ে হলো? তুই একটা বাড়ির চাকরকে ধইরা নিয়ে কাজে অফিসে বিয়ে করলি, ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো। তুই বললি আর আমরা সেটা মেনে নিব? তুই এটা ভাবলি কি করে? শোন, তোর জায়গাটা আর এই চাকরের বাচ্চার জায়গাটা তোর মনে পড়ে নাই? তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর ভাই কোটিপতি, তোর বাবা মা সবাই কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি। আর এই চাকরের বাচ্চার কি আছে? ও তোর একটা জোতার যোগ্য না। ওর যে যোগ্যতাটা আছে না, সেটা তোমার মধ্যে নেই। ওর মধ্যে একটা মন আছে, ওর মধ্যে একটা আলাদা মানুষ লুকিয়ে আছে, যেটা দেখার ক্ষমতা সবার নেই। আমি ওকে ভালোবেসেছি, তো সেই মানুষটাকে আমি দেখতে পেয়েছি, তোমরা পাবে না, কারণ তোমাদের চোখে তো ছানি পড়া। এসব আবেগী কথাবার্তা না নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে না। শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একটা ভুল করছিস, সেটা বুঝতে পারছি, এখনো তেমন কোনো সময় যায় নাই। এই চাকর বাচ্চাটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ভাবি দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার স্বামীকে চাকর বাকর বলে একদম গালাগাল করবে না। হ্যাঁ, আমি মানছি আমার স্বামী এবারে চাকর ছিল, কিন্তু এখন আর চাকর নেই, কারণ আমি তাকে বিয়ে করেছি। এখন সে আমার স্বামী, তার অন্য একটা পরিচয় আছে। আমি চাই তোমরাও এটা মেনে নিয়ে এটা মাথায় ঢুকাও। স্বামী বলছিস না? খুব স্বামীগিরি বলাচ্ছিস। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদিন থাকে আমিও দেখে নিব। আমি মাকে গিয়ে এখনই সবকিছু জানাচ্ছি। জানো, তুমি না আমার মা আর ভাবির কথা কিছু মনে করো না, তারা তো এরকমই। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। যেদিন ঠিক হইব সেদিন আমি এবারে জামাই পরিচয় দেব। এর আগে আমি আর জামাই পরিচয় দিব না। আমি এবারে চাকর হয়ে থাকতে চাই। কি কইতেছো তুমি এসব? চাকর হয়ে থাকবা মানে? আগে চাকর ছিলা, এখন আমি বিয়ে করছি না তোমাকে, এখন তুমি আমার স্বামী, আর এটাই তোমার পরিচয়। না, কইলাম না, যেদিন মাইনা নিব সেদিনই পরিচয় দিব। আমি এবারে জামাই। আদা, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মুরগি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম। যা যা লিখে দিয়েছি ঠিক দেখে দেখে সুন্দর মতো সব গুছিয়ে বাজার থেকে নিয়ে আসবি, একটাও যাতে ভুল না হয়। এই নে, সাথে টাকা দিলাম, ধর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আমনি। হয়েছে, বড় বড় কথা শিখেছিস। আগে তো বাড়ি ঘরের কাজ ঠিক মতোই করতি, কই এখন তো কোনো কাজেই তোর মন বসে না, খালি এদিক সেদিক। কেন, জামাই হয়েছিস বলে? আম্মা, আমি কিন্তু সবসময় মন দিয়ে এই কাজ করি। আপনি বাজার ঘাট যখন যান তখন আমি সবটাই নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন জানি আমার লগে এখন খারাপ আচরণ করেন। আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না। কি যে মন দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতেই পারি। এর আগে আমি এই সময় কি খেতাম, কি করতাম, সব কিছু আমার সামনে হাজির করতি। আর এখন তো সেই কাজগুলো তুই মন মতো করস না। হ্যাঁ, আমাকে ডাকতে হয়, বলতে হয়, তারপরে করিস, আবার বড় বড় কথা বলিস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না। যা বাজারে যা, তা না হলে পচা জিনিস নিয়ে আসবি, বাজারও শেষ হয়ে যাবে। যা।
ব্যাপার বৌমা, কোথায় গিয়েছিলে? তোমাকে যে সকাল থেকে খুঁজেই পেলাম না। মা, আমি একটু বাইরে গেছিলাম। দেখো বৌমা, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যখন তখন যেও না। বাইরে যাওয়ার একটা সময় আছে, আর যাওয়ার সময় আমাকে বলে গেলেই পারতে। জানোই তো আমার ছেলেটা বাড়িতে নেই, স্বামী বাইরে। তুমি যদি যখন তখন বাইরে যাও, মানুষ তো খারাপ বলবে। মা, মানুষ তো এমনিই খারাপ বলতেছে। আপনার মেয়ে যেই কাজ করছে, তারপরে কি কাউকে মুখ দেখানোর অবস্থা রাখছে? সে কি দুনিয়াতে আর কোনো মানুষ পায় না? শেষ পর্যন্ত একটা চাকরকে বিয়ে করছে। বাইরে গেলে এখন মানুষের সামনে আর মুখ খুলে কথা বলতে পারি না লজ্জায়। জানেন মা, আমাদের বাড়িতে যে আগে ছুটা কাজ করে যেত, এই যে কাপড় ধুয়ে যেত, হাড়ি পাতিল মাইজা যেত, সেও এখন আমার মুখে মুখে তর্ক করতেছে, একদম জোর গলায় কথা বলতেছে। বলতেছে আমাদের পরিবারে নাকি কোনো শিক্ষা নাই, আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেন নাই, অভদ্র অসভ্য হয়েছে, সেই জন্য একটা চাকরকে বিয়ে করছে। এগুলো সহ্য করা যায়? হ্যাঁ বৌমা, তুমি এই কথাটা ঠিকই বলেছ। আমি আমার মেয়ের জন্য কোথাও মুখ দেখাতে পারি না। আমার কত স্বপ্ন ছিল বড় ঘরে ওকে বিয়ে দেব, কিন্তু কি করলো শেষমেশ? একটা চাকরের কাছে বিয়ে বসলো, যার জন্য আমার মান সম্মান সব গেল। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি না ঠিক মতো। যখনই ওর প্রসঙ্গ আসে, আমি না এ কথা সে কথা বলে চলে আসি। বলো তো, এটা কি আমার খারাপ লাগে না? মা, আপনার মেয়েকে কিছু বলে তো চাটাং চাটাং মুখে মুখে তর্ক করে কথা বলে, আপনার মেয়েকে কিছু বলা যায় না। কিন্তু আপনি তো বুঝের মানুষ, আপনি কেন ওই চাকরের বাচ্চাকে আর আপনার মেয়েকেই বাড়িতে জায়গা দিলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন না? তাহলে তো উচিত শিক্ষা হইতো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো? ও তো আমারই পেটের মেয়ে। আমি যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, থাকবে কোথায়? বিয়ে তো করেছে একটা চাকরকে, এরপরে তো রাস্তাঘাটে গিয়ে উঠবে। সেটা কি আমার জন্য ভালো হবে? সেটা তো আমার জন্য আরো খারাপ হবে। আমি শুনবো, আমার খারাপ লাগবে। মানুষ কি বলবে? যে মেয়েকে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা না ভেবে এখন দেখি অন্য কোনো উপায় আছে কিনা মেয়েকে আমার কাছে রাখার জন্য। ঠিক আছে মা, ভুল যেহেতু করে ফেলছে, এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ বিয়েটা তো হয়ে গেছে। বিয়েটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। একটা কাজ করেন, আপনার মেয়ে যেভাবে ওই চাকরের সাথে এটুলের মতো আঠা লেগে থাকে, কোনোভাবেই এগুলো আমরা আলাদা করা সম্ভব না, কিছু বলা সম্ভব না। আর বাড়ি থেকেও যত বের করতে পারবেন না, দুইটারে যেহেতু এইভাবে আলাদা করা যাবে না, শেষ একটাই উপায় আছে। এক কাজ করেন, দুইটাকে তালাক দেওয়াই দেন। তাইলেই তো ঘরের মেয়ে ঘরে রইলো, আর চাকরকে আমরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, নতুন একজনকে চাকর বানিয়ে নিয়ে আসবো, তাইলেই তো হইলো। হ্যাঁ ঠিক বলেছ। আমি আমি ওকে রাজি করাবো ওকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ও এত সহজে মানবে। ওকে দরকার হলে জোর করে অন্য কোনো উপায় হলেও ওই ছেলের কাছ থেকে, চাকরের কাছ থেকে ওকে আমি তালাক নেওয়াবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছেন। ভদ্রভাবে মুখে সুন্দর করে কথা বলবেন। যদি মানতে না চায়, তখন জোর করে হইলো তালাক দেওয়াবেন, তারপর ওরে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা যাক, সেটা নয় আমরা পরে দেখব। আচ্ছা, আতিক ফোন করেছিল? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে কথা হয়েছিল। কি বলবো মা, ওরে যখনই ফোন দিয়ে দেশে আসতে বলি, তখনই বলে ওর আসার এখনো সময় হয় নাই, ওর নাকি আরো টাকা লাগবে। একটা জিনিস বুঝি না মা, আপনার ছেলের এত টাকা কেন লাগবে? কিসের দরকার এত টাকার ওর? বোমা, আমি জানি ও টাকার জন্য দেশে আসছে না, আর টাকার জন্য রাগ করে নেই। ও রাগ করেছে তোমার উপরে। আমি তো শুনি যখনই ফোন করে তখনই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, সব সময় ফোনে ঝগড়া করো। কেন এটা করো? এই জন্যই তো আমার ছেলেটার মনটা ভেঙে গেছে। ও আসতে চায় না। তুমি একটু ভালো ব্যবহার করো, দেখবে ও ঠিকই চলে আসবে। দেখেন মা, যখনই আপনার ছেলের কথা উঠে, তখনই আপনি, আপনার মেয়ে, বাড়ি সুদ্ধা সবাই আমার দিকে আঙ্গুল তোলেন। সব দোষ কি একা আমার? মা বলেন তো, সেই যে আমাকে বিয়ে করে রেখে আপনার ছেলে বিদেশে চলে গেল, আপনার ছেলেরও তো বোঝা দরকার যে একটা বোর শুধু টাকা পয়সা দিলেই হয় না, তার স্বামীরও দরকার আছে। আমারও তো মন চায় মা, আমার স্বামী আমার পাশে থাকবে, আমার স্বামীর হাতটা ধরে চলবো, তার সাথে কথা বলবো, তার সাথে পাশাপাশি থাকবো। মা, আমার তো টাকার প্রয়োজন নেই, আমার তো স্বামীর প্রয়োজন ছিল। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, আপনার ছেলে যদি এবার না আসে, তাহলে সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি দেশেই না আসবা, বছরের পর বছর বিদেশে পড়ে থাকবা, তাহলে আমাকে বিয়ে করছিলা কেন?
তুমি আমাকে বিয়ে না করে চলে যেতা। তুমি কি বুঝাইতে চাইছো আমাকে বলো তো? তুমি এক এক সময় এক একটা বাহানা দিবা, যখনই তোমাকে দেশে আসতে বলি তখনই তুমি এক একটা বাহানা দিবা, এটা কোনো কথা? আমিও তো একটা মানুষ, আমারও তো স্বামী নিয়ে ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, তোমার হাত ধরতে মন চায়। তোমার এত টাকা পয়সা কেন লাগবে? কেন লাগবে বলো? তুমি খালি সারা জীবন টাকা টাকাই করবা, বউ কিচ্ছু না। দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এবার বাড়িতে না আসো তাহলে সত্যি সত্যি আমি তোমার সংসার রেখে চলে যাব। রাখলাম। ভাবি, তুমি ভাইয়ার সাথে এইভাবে কথা বলতেছো কেন? ভাবি দেখো, তুমি যদি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো তাহলে ভাইয়ের মন খারাপ হয় না? ভাবি, আমি না তোমার মনের সবকিছু বুঝি, কিন্তু তারপরেও তুমি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো না। ভাইয়া না অনেক খারাপ লাগে। তুই কি এখানে কাটাকে লবণের ছিটা দিতে আসছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাবি না। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মেতে থাকিস না, আমার ব্যাপারে কথা বলতে আসিস কেন? ভাবি, তুমি যদি ভাইয়ার সাথে ভালো করে কথা বলতা তাহলে ভাইয়া কিন্তু ঠিকই চলে আসতো। এই যে দেখো ভাবি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমার ভাইয়া চাইলেই কিন্তু এখানে এসে রাজার হালে থাকতে পারে, কিন্তু ভাই বিদেশ কেন পড়ে আছে? তুমি কি বুঝো না? তুমি একটু আমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো, দেখবা ভাইয়া সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসছে। ও, খুব চটাং চটাং কথা শিখেছিস না? নিজের ভাইয়ের পক্ষ নিয়ে আমারে তো দোষারোপ করতেছিস। এই, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার স্বামীর দরকার হয় না তোর চাকর স্বামী নিয়ে তুই খুব রং ঢং করিস, যা স্বামী আইন না বাজার থেকে এটা দেয় সেটা দেয়, সুযোগ পেলে যাবে লোকে পয়সা প্রেম করিস। আমার মন চায় না আমার স্বামীর সাথে কথা বলতে, প্রেম করতে, হাত ধরে হাঁটতে। তুই কি বুঝবি? তোর কাছে তো তোর স্বামী আছে। ভাবি, তুমি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, আমি তো আর বাহিরের কেউ না, আমিও তো এই পরিবারের একজন। তোমার খারাপ লাগলে আমার কি খারাপ লাগে না বলো? তুমি এই যে সব সময় ভাইয়ার জন্য মনমরা হয়ে বসে থাকো, এটা দেখতে না আমারও ভালো লাগে না। দাও ভাবি, আমি ভাইয়ার সাথে কথা বলি, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে। দাও। এই শোন, আমাকে কোনো উপদেশ দিতে আসবি না, আমি কারো উপদেশ দেওয়াটা পছন্দ করি না। আমার ভালো মন্দের ব্যাপারটা আমি দেখে নিব, আমার ভালো মন্দ নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না। তোর চাকর স্বামী আছে, তুই তোর চাকর স্বামীর ব্যাপারটা দেখ। চাকরের বউ কোথাকার। ও দুলা ভাই, চা খাই দেন একটা। আতিক, বোন, কাকা একটা চা দেন। আমার অসময় চা খাওয়াইবা? এই দুলা ভাই চা খান। আতিক, তোমার না চাকরি হয়েছিল ঢাকায়, যাও নাই? না দুলা ভাই যাইনি। আপনার কি খবর ভাই? আমার আর কি খবর, বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে শ্বশুর বাড়ি যাই। দুলা ভাই, এ বাড়িতে ঘর জামাই না থাকার তো ভালো। শোনো, তোমরা কথায় কথায় এই যে ঘর জামাই করো, ঘর জামাই কেন করো? হ্যাঁ, আমি ঘর জামাই নাকি? আরে এটা তো আমার বাড়ি, আমার বউয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমার বাপ মা যেমন আমার বাড়িতে আছে, এই জায়গায় কিন্তু আমার বউয়ের বাপ মা আছে। তার মানে আমার বউয়ের বাপ মা মানে আমার বাপ মা, তাই না? আমার দায়িত্ব আছে না, এজন্য বাজার করে নিয়ে যাইতেছি। তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ, বুঝতে পারছি। যাক, বুঝতে যেতে পারছো, নতুন করে তোর কিছু বলার নাই। নাও, আর চা খাবো না, চা খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি তাড়াতাড়ি চাই। তুমি আসছো? দাও, বাজে ব্যাগটা আমার কাছে দাও। না, এটা পরে নাও। শোনো, তোমার জন্য আমি এইটা নিয়ে আসি। ম্যাঙ্গো আনছো তুমি আমার জন্য? কিন্তু এই টাকা কই পাইছো? তোমাকে না হিসাব করে বাজারের জন্য টাকা দেয়? আরে পাইছি, সামান্য 10 টাকার জিনিস নিয়ে আইছি, তাই নিয়ে তুমি আবার হিসাব করতেছো টাকা কই পাইছি। না, পাইছি এক জায়গায়, ওটা শুনতে হইব না। তোমার জন্য আনতে, তুমি খাও। খাবো, কিন্তু বলো না কোথায় টাকা পাইছো। হয়েছে কি, ওই আমারে তো হিসাব কইরাই টাকা দেয়, আর বাজার তো বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া। তাই আমি ওই যে বাজারটা হাঁটতে হাঁটতে নিয়ে আইছি, তো 10 টাকা বেঁচে গেছে, এই জন্য ওই টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে। তুমি হাইটে হাইটে আসছো এত দূরের রাস্তা, এত ভারী একটা ব্যাগ নিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো কও তো?
এই আমার মুখে হাসি ফোটানোর জন্য আর কি কি করবা? আরে আমি তো শুধু তোমার একটু খুশি করার জন্যই এমনটা করছি। দেখো না, তোমার বিয়ে করার আগে তুমি এই বাড়িতে কত ভালো ভালো খাইতা, আমার বিয়ে করছে এরপর থেকে তোমার ঠিকঠাক খাইতে পর্যন্ত দেয় না, কত কষ্ট হয়। আর তাছাড়া আমি তো আর বাইরে কোনো জায়গায় কাজ কামও করি না যে করে টাকা পাবো তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো। তাই পায়ে হাইটা কষ্ট করে যদি 10 টাকা বাঁচায় তোমার জন্য খাবার আনতে পারি, এটাই তো অনেক কিছু। কও আচ্ছা, সমস্যা নেই, চলো ভিতরে চলো। আর এরকম করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে না, চলো। দাঁড়া, তোর হাতে কি? হাতে কি মানে? তোর হাতে কি সেটা দেখতে চাইছি। তুমি দেখতে পারতেছো না ম্যাঙ্গোবার? তলে তলে এসব কতদিন যাবত চলতেছে? তোরে বাজারে পাঠাই টাকা দিয়ে বাজার করার জন্য, আর সে বাজারে টাকা চুরি কইরা বউকে এনে ম্যাঙ্গোবার খাওয়াস? তোর সাহস তো কম না। তাই তো বলি যে কয়েকদিন যাবত বাজারে এরকম পচাবাসি কেন আসে? বাজারে টাকা মেরে বউর সাথে পিরিত করা হচ্ছে না? ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বাজার থেকে কোনো টাকা মারিও নাই, কোনো টাকা চুরিও করি নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। চুরি করিস না মানে? চুরি না করলে তুই টাকা পাস কোথায়? তোরে তো বেতনের টাকা যা দেওয়া হয়, খাওয়ান পড়ানো সেটা তো এখানেই শেষ। তাহলে তুই যে এই যে বউর জন্য এগুলো আনলি, টাকা পেলি কই? তোর কি বাইরে কোনো ইনকাম আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না না? যেই বাড়িতে খাস, যেই বাড়িতে থাকিস, ওই বাড়ির টাকাই চুরি করিস? ভাবি, আপনারা তো আমার রিক্সা ভাড়ার জন্য আলাদা 20 টাকা দেন না? এই যাওয়ার সময় তো রিক্সায় গেছিলাম আমি, আর আউনের সময় হাইটা আইছি, ওই 10 টাকা দিয়ে ম্যাঙ্গো বার নিয়ে আইছি। এইটাও কি আমার দোষ হয়ে গেছে? বাজার করতে যাওয়ার সময় তোকে এক্সট্রা রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানিস? তুই যেন বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস, আইসা বাকি কাজগুলো করতে পারিস। তুই সেইটা না করে হাইটা হাইটা আইসা মহৎগিরি দেখাস না, বোর জন্য ম্যাঙ্গোবার নিয়ে আসিস। বোর জন্য পিরিত উতলায় ওঠে? এতই যদি বোর জন্য পিরিত থাকে, তাহলে এই বাড়ি থেকে চলে যা, গিয়ে বউরে নিয়ে গাছতলায় থাক, ফুটপাতে থাক, বস্তিতে থাক, ওইখানে গিয়ে কাজ করে তোর বউরে খাওয়া। খবরদার ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বলবা না। অনেক বলো সব সময়, আমি মেনে নেই, কিন্তু আজকে যদি আমার স্বামীকে চোরের অপবাদ দাও না, এটা কিন্তু আমি মেনে নিব না। কি করবি? গায়ে হাত তুলবি? মুখে মুখে তর্ক করবি? কর দেখি তোর কত বড় সাহস। দরকার পড়লে তাই করব, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে ছোট হতে দিব না। তুমি যখন তখন ওর সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমি কিছু বলি না। এই, তুমি যেমন এবারের বউ, আমিও কিন্তু এবারের মেয়ে। তেমন ভাবে ও আমার সাথে জড়িয়ে আছে, ও আমার স্বামী, আর আমার স্বামীকে বারবার অপমান করবা, এটা কিন্তু আমি সহ্য করব না। বাবা বাবা বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক করা শিখেছিস। এত যে স্বামী স্বামী করিস, কি আছে তোর স্বামী? ও তো এই বাড়ির চাকর, বিয়ে করছিস একটা চাকরকে। ভালো কোনো ছেলে তো কপালে জুটাইতে পারলি না, একটা চাকর নিয়ে আবার এত বড় বড় কথা বলিস? সে চাকর হোক আর যাই হোক, আমার স্বামী। আমার স্বামীকে আমার সামনে কেউ অপমান করবে, এটা আমি সহ্য করব না। আমি বারবার প্রতিবাদ করব। খুব স্বামী স্বামী করতেছিস না? আমিও দেখে নিব তোদের এই স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা কতদিন থাকে। আর এই তুই শোন, আমাদের বাড়ির টাকা দিয়ে এসব প্রেম প্রীতি চলবে না। বউর প্রতি যদি এতই প্রেম ভালোবাসা উতলায় ওঠে না, তাহলে যা বাইরে গিয়ে নিজে ইনকাম কইরা বউকে খাওয়া, বউ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ধর, তুই ভাবিস না যে তোর এসব জিনিস খাওয়ার লোভ আমার জাগে। দে বাজার ব্যাগ দে, দেখি কি কি বাজার করছিস। কোনো একটা বাজার যদি কম হয়েছে, তারপর বুঝাবো তরে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কে কইছে আমার মন খারাপ? হ্যাঁ, এই যে তোমার দেখা যে ফিক করে একটা হাসি দিলাম, আর মন খারাপ মনে হইতেছে তোমার? না, তোমার একদমই মন খারাপ না। আমি না সব বুঝতে পারি। তুমি মন খারাপের লুকায় আমার সামনে হাসি দিলেই কি আমি সবকিছু ভুলে যাব? আমি না বুঝতেছি, এ বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তারপরেও কেন এরকম মিথ্যা মিথ্যা নাটক করো আমার সামনে? ভালো থাকার নাটকটা কেন করো? নাটক করতেছি মানে? কি উল্টাপাল্টা কথা কয়? এই জীবন কি কোনো নাট্যশালা নাকি যে আমি নাটক করবো? আমি ভালোবাসে এই বাড়িতে থাকি, এই বাড়ির মানুষ আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কিচ্ছু হয় না। আচ্ছা তুমি চিন্তা করো, একটু আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো না? আমার কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে না কিছু হয়েছে? কোনো কিছুই তো হয় নাই, কিন্তু বুকের মাঝে একটু কষ্ট পাইছি, হালকা সামান্য, চলে যাবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। এতদিন অনেক বলছো। এই শুনো,
তোমাকে কেউ যদি অপমান করে কোনো কথা বলে না, ওটাতে আমার গায়ে লাগে, আমার খারাপ লাগে। আগে তুমি কি ছিলে না ছিলে ওটা দেখার দরকার নেই, কিন্তু এখন তো তুমি আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা না আমার একদমই সহ্য হয় না। চলো না, আমাকে বাড়ি থেকে তুমি একেবারে জন্য নিয়ে যাও। তুমি যে কোনো কাজ করে আমাকে খাওয়াবা, আমি ওভাবেই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ, তোমার নিয়ে আমি খাওয়াবো কি? এই আমি কি কাজ কাম কিছু জানি? হ্যাঁ, আমি তো এমন কিছু কাজ জানি না যে তোমারে আমি কোনো জায়গায় বাসা ভাড়া রাখা ওই কাজ কাম করে খাওয়াবো। শোনো, এই জায়গায় ভালো আছে, বুঝে নাই? তোমারে ভালোবাসি। তোমার মা হয়তো আমার লগে একটু খারাপ আচরণ করে, কিন্তু তুমি তো আমারে ভালোবাসো। ওই ভালোবাসা আর খারাপ ব্যবহার দুইটা কাটাকাটি করে আমার আর মনে কোনো কষ্ট লাগে না। একদম হাসবা না, একদম হাসবা না। সব সময় শুধু হাসে, আমার না বিরক্ত লাগে। চলো ঘর চলো, আমাকে এক্ষুনি নিয়ে যাবা। আসো, তুমি আমাকে আজকেই নিয়ে যাবা। আসো। এই ধর, যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। ভাবি, তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীর গায়ে কাপড় ছুঁড়ে মারছো, তোমার পরনের কাপড়। এই ভাবি, তোমাকে আমি কতবার মানা করছি না তুমি আমার স্বামীকে দিয়ে কোনো কাজ করাবা না? এই শোনো, আমি তোমার স্বামীকে কাজ করতে বলি নাই, আমি বাড়ির চাকরকে আমার শাড়ি ধুইতে বলছি। ও বাড়ির চাকর ছিল, চাকর আছে, চাকরকে বলবো না তো কাকে বলবো? খবরদার ভাবি, তুমি আর একটাবার আমার স্বামীকে চাকর বলে ছোট করবা না। এই, ও এতদিন এই বাড়ির চাকর ছিল, কিন্তু যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেদিন থেকে ও আর এই বাড়ির চাকর নেই। ও হচ্ছে আমার স্বামী, আর আমার স্বামীকে আমার সামনে কেউ ছোট করবে এটা আমি কখনোই চাইবো না। গরিবকে যতই তুমি খাটপালঙ্কে শোয়াও না কেন, সে কোনোদিন রাজা বাদশাহ হয়ে যায় না। গরিব গরিবই থাকে। ও চাকর ছিল, চাকর আছে, ভবিষ্যতেও এবারে চাকরি থাকবে। ওরে তুমি বিয়ে করছো বইলা ও এখন একদম জমিদার হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এই শোন, তোর বউ না হয় জমিদারের মাইয়া, জমিদারি ভাবসাব নিয়ে চলে। তুই তো বুঝস, তোর তো জ্ঞান বুদ্ধি লোপ পায় না। তুই নিজে বুঝস না যে তুই এই বাড়ির একজন চাকর, চাকরের মতো সব কাজ করবি। আর এই বাড়ির মাইয়াকে বিয়ে কইরা নিজের এই বাড়ির মালিক ভাবার কোনো কারণ নাই। যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ভাবি, চিল্লাপাল্লা করার দরকার নাই, আমি কাপড় ধুয়ে দিতেছি। দাঁড়াও, কোথাও যাবা না তুমি। যার কাপড় তাকে ফেরত দাও। দাও। কেন শুধু শুধু ঝামেলা করতেছো কত? আমি তো এই বাড়ির চাকর, তাই না? আমি তো সব কাজ কাম করি, এই যে বাজার সদাই সবই তো আমি করি, সমস্যা নাই, আমি ধুয়ে দিতে পারো। যাই, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য এগুলো আমি সহ্য করতেছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করব না। বেশি দিন ধরে এগুলো আমি সহ্য করব না। যাও, যাও কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও। ভাবি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আচ্ছা, তোমরা এমন করতেছো কেন আমাদের সাথে, একটু বলবা? তুই নিজে বুঝোস না? পরিবারের সবাই তোরে নিয়ে কত আশা ভরসা করতো, তোর এটা তাদের কত স্বপ্ন ছিল, আর তুই কি করলি? বাড়ির সবার মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত বাড়ির চাকরকে বিয়ে করলি। শোন, তুই বিয়ে করে স্বামী করতে পারিস, কিন্তু আমাদের চোখে সে চাকর ছিল, আজীবন চাকরই থাকবে। চাকরকে কখনো মাথায় তোলার স্বপ্নও দেখবো না আমরা। কি ব্যাপার? এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে আমার সামনে বসলি কেন? কিছু বলবি নাকি হুপ হয়ে বসে থাকবি? বল। মা, আমি তো তোমার মেয়ে, আমি যদি কোনো ভুল করি তুমি কি আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করবে না, নাকি ভুলের জন্য আমাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আমার মেয়ে, ভুলের ক্ষমা আছে, কিন্তু তুই যে ভুল করেছিস সেই ভুলের ক্ষমা আমার কাছে নেই। মা, আমি সৈকতকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করেছি। আমি তো কোনো অন্যায় করিনি মা। হ্যাঁ, আমি মানছি ওই বাড়ির চাকর ছিল, একটা চাকরকে আমি বিয়ে করেছি, কিন্তু আবার ভালোবাসাটা দেখলে না? তোমার মেয়ে কিসে খুশি থাকবে সেটা দেখছো না? শুধু ওই চাকর এ বাড়িতে কাজ করে গেছে আজীবন, এটাই দেখছো? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলি? সেই স্বপ্নটা আমার ধূলিসাৎ করে দিলি। আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিস তুই। মা দেখো, আমি যা করেছি তা তো করেই ফেলেছি, এটার জন্য আমি আর নতুন করে কোনো কথা শুনতে চাই না। মা জানো আজকে কি হয়েছে? আজকে সৈকত আমার জন্য বাজার থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে সেই টাকা খরচ না করে আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসছে। আর
তোমার বৌমা, তোমার আদরের বৌমা সৈকতকে চোর বলছে। বুঝছে সৈকত নাকি বাজারের টাকা চুরি করে আমার জন্য ম্যাঙ্গো বানাচ্ছে। সে নাকি একটা চোর। আবার বলে আমি নাকি চাকরের বউ। সে প্রত্যেকটা সময় আমাকে চাকরের বউ বলে খোঁটা দেয়। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি কষ্ট হয় না যখন ভাবি আমাকে ছোট করে কথা বলে? ভাবি যখন আমার স্বামীকে নিয়ে যা তা বলে? মা দেখো, যা হওয়ার হয়েছে, তুমি বরঞ্চ আমাদেরকে মেনে নাও। কখনোই না। ওর মতো একটা বাড়ির চাকরকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নেব না। তুই এটা ভালো করে জানিস। এই রকম অন্যায় আবদার কোনো দিন আমার কাছে করবি না। আরেকটা কথা বলি, তোর জন্য আরো একটু ভালো হয় তুই ওকে তালাক দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ে সংসারটা এভাবে নষ্ট করতে যাচ্ছ? কাকে তুই সংসার বলছিস? এটা তোর সংসার, এটা আমার সংসার। তখনই তোর সংসার হবে যখন তুই শ্বশুর বাড়িতে যাবি। তুই একটা চাকরকে বিয়ে করে আমার বাড়িতে থেকে আবার বলছিস সংসার? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার আর খারাপ লাগে না? একটা সময় তো অনেক খারাপ লাগতো, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি তাকে ছেড়ে দিতে না। আর এখন আমি কত কষ্টের মধ্যে আছি, কত যন্ত্রণা ভোগ করছি, তুমি কি দেখেও দেখতে পাও না? মা, তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগবেই। তুই আমার মেয়ে, তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। কিন্তু তুই কি করলি? তুই একটা পচা শামুকে পা কাটলি, যেটা আমার কাম্য ছিল না। এখনো সময় আছে মা, আমি যেটা বলি তুই সেটা শোন। তুই ওকে তালাক দে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো, তুই সুখে থাকবি। তোর চাকরের বউ এই উপাধিটা আর নিতে হবে না। বুঝতে পেরেছি মা, তোমার কাছে এসব বলে কোনো লাভ নেই। তুমি যেমন তুমি তেমনই থাকবে, তুমি কোনোদিনও আমাদেরকে মেনে নিবে না। বা শোনো, তাহলে আমিও একটা কথা বলছি তোমার মেয়ে হয়ে, আমি কিছুতেই সৈকতকে ছাড়বো না। আমি সারা জীবন ওর সংসার করে যাব, এই তোমাকে বলে দিলাম। কিভাবে ছাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তোর মা। বাবা সৈকত, সৈকত, মা কেমন আছো তুমি? এই, আপনি কাকে মা ডাকতেছেন? কি আপনার মা? ছোট লোক ফকিন্নি কোথাকার। আপনার লেভেল আর আমার লেভেল যায়? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন আসছেন? এখানে কি করছেন আপনি? আরে মা, আমি তোমার দেখতে আইছি, আমার পুরারে দেখতে আইছি, আমার বৌমারে দেখতে আইছি। বৌমা? এই কাকে আপনি বৌমা বলছেন? নিজের পোশাকের দিকে তাকাইছেন একবার? আয়নাতে নিজের চেহারাটা দেখছেন? আপনার লেভেলে আর আমাদের পরিবারের মেয়ের লেভেলে যায় তাকে আপনি বৌমা বলছেন? আমার ননদকে বৌমা বলার সাহস কি করে হয় আপনার? মা গো, আমার পুলারে তোমার ননদ ভালোবেসে বিয়ে করছে। এখন তো আমি তোমার আত্মীয়, তোমরা আমার আত্মীয়। খবরদার, আমাদের সাথে আপনাদের কোনো আত্মীয়তা নাই। আর আমার ননদ না আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নাই। আমার মনে হয় আপনার ছেলে এমন কোনো কিছু করছে যে আমার ননদ বাধ্য হয়েছে আপনার ছেলেকে বিয়ে করতে। এসব পটাইনা কথা আমাকে বলতে আসবেন না। আপনি এখান থেকে বেরোন, বের হন এখান থেকে। আচ্ছা মা, আমি চলে যাবো। আমার পোলা আর আমার পোলার বউর একটু ডাকবো, ওকে একটু ডাকো, আমি দেখে যাবো গা। এই শুনেন, এই বাড়িতে যে দরজা পর্যন্ত আসছেন এটাই আপনার সাত পুরুষের ভাগ্য ভালো। এখন ছেলের বউকে দেখার সাত করেন না। আমার শাশুড়ি যদি একবার এসে দেখেন আপনি এখানে আসছেন, তখন বুঝবেন অবস্থা কি করে। কি হয়েছে বৌমা? দেখেন না মা, এই ছোট লোকের বাচ্চাই বাড়ির দরজার সামনে এসে সারের মতো চিল্লাচ্ছে আর বলতেছে ছেলের বউকে দেখতে আসছি। বিয়াইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইন? কে তোর বেআইন? এই ছোট লোকের বাচ্চা, কোথা থেকে উড়ে আসছে বেআইন? আর একবার বেআইন বললে জুতা দেখেছিস? এই জুতো দিয়ে তোর গালে মারবো। বিয়াইন, আপনি আমার বিয়াইন, রসিকতা করতেই পারেন, তবে বৌমার সামনে আমারে। এই ছোট লোক গরিবের বাচ্চা, তোকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছিল, এই জন্য তোর ছেলেকে আমি আমার বাড়িতে চাকরের কাজ দিয়েছিলাম। কিন্তু তুই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবি এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে তোর ছেলেকে আমি আমার বাড়ির চাকর করতাম না। আমি আপনার মেয়েরে বলছিলাম আমার পোলারে বিয়া না করতে। করবেই তো, করবে না?
তোর ছেলে আমার মেয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে। আমার মেয়ে তো একটা বোকাশোকা, ও তো বুঝতে পারেনি বোকার ফাঁদে পা দিয়ে তোর ছেলেকে বিয়ে করেছে। মা এসবের সাথে বেকার বেকার কথা বলতেছেন, ওদের সাথে কথা বলার স্ট্যাটাস আপনার বলেন? এই এই শোন, তুই এখান থেকে যা, তোকে আর এই বাড়িতে কোনোদিন আসতে হবে না। এরপরে আমার মেয়ে তোর ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, সেটা তোরা বাড়ি বসে পেয়ে যাবি। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। কি বলেন বিয়ে? এইসব আপনি কি কইতাছেন? কি বেআইন? তুই আবার আমাকে বেআইন বলছিস? তোকে আমি আমার এই জুতো দিয়ে দুটো গাল লাল করে দেব, তারপর তোর বেআইন ডাকা বন্ধ হবে। যা 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 এখান থেকে। ঠিক আছে বিয়ে, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মা দেখছেন কত বড় অসভ্য একটা লোক, আবার আপনাকে বিয়ে ডাকলো। বৌমা, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমাকে তুমি আর রাগিও না তো। যাও ভিতরে যাও, একটা চেয়ার নিয়ে এসো, আমি বসবো, তারপরে আমাকে শরবত বানিয়ে দেবে। যাও। আচ্ছা মা, নিয়ে আসছি। হাতের পাল্লায় পড়লাম, কোন গরিবের বাচ্চা, কেন যে ওদের আমি চাকর রাখতে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার এই পরিণতি। আমার মেয়ে আজকে চাকরের বউ। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। আব্বা, তুমি তোমার মন খারাপ কেন? আর কই গেছিলে তুমি? তোর শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি গেছিলা? তো ভালোই তো, তাহলে চলে আসলা কেন? আমরা তো যাইতেছিলামই। চলেন আব্বা, বাসে চলেন। না বৌমা, বাড়ি যাম না, তোমাকে রাস্তায় দেখছি শান্তি হয়ে গেছে। আবার চলে যাবেন কেন? বাসে চলেন, আমি আজকে আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। চলেন। আব্বা, কি হইছে আমার একটু কত? তুমি মন মরা হয়ে রইছো, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কও? কি আর হইব, তোকে দেখতে আইছিলাম, তোর শাশুড়ি অনেক অপমান করতে পারে। ও, এই ব্যাপার। আচ্ছা আব্বা, তুমি মনে কষ্ট নিও না, আসলে আমার শাশুড়ি একটু জেদি মানুষ তো, রাগারাগি করে আর কি। সমস্যা নাই, তুমি আমার লগে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চল। যাবো না, তোমরা দুজন আমার বাড়ি থেকে ঘুরে এসো। যাই বাবা, ভালো থাকিস। মা যাই। তোমার মা যে কাজটা করছে না, একদম ভুল কাজ করছে, তার খবর আছে। মা আপনি একদম উচিত কাজ করছেন, ওই ফকির নিটারে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি একবার ঘরের ভেতর পর্যন্ত যাইতে চাইতো, তারপর বসতে চাইতো, তারপর খাইতে চাইতো, তারপর ছেলেটার মতো এখানে সারা জীবন থাইকা যাওয়ার চিন্তা ভাবনা করতো। একদম ঠিক বলছো বৌমা, ওই ফকিরের বাচ্চাদের দেখার পর থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি যে কাজটা করছেন না, একদম ঠিক কাজ করেন না। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর বাবার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে বেআইন বলার? ছোট লোক, গরিব, হ্যাঁ, মুখে বুলি ফুটেছে, বেআইন। আম্মা, অনেক সহ্য করছি, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি কোনো কথা বলি নাই কোনোদিন। আজকে আপনি আমার বাপরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আম্মা, কিসের অহংকার দেখেন আপনারা? টাকা আছে তাই? শুনেন, টাকার অহংকার চিরদিন থাকে না। টাকা আইজ আছে, কাইল নাই, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাইকা যায়। আমি মানতাছি আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে এই না যে আপনারা অপমান করে কথা বলবেন, আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই, একদম বড় বড় কথা বলবি না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো দাম নাই। যদি টাকাই থাকতো তাহলে কি করে তুই আমার বাড়ির চাকরের কাজ করিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি এই বাড়িতে টাকার জন্যই কাজ করি, শুধু শুধু কিন্তু আপনি আমার টাকা দেন না। আপনি টাকা দেন, আমি কাজ করি তাই। আপনারা চাকরের মতো খাটান, তাই আপনারা টাকা দেন, আমি খাটি। হ্যাঁ, আমি মানতাছি আপনার মায়ের আমি বিয়া করছি, কোনোদিন জামাইয়ের আদর কিন্তু এই বাড়িতে পাই নাই। আমি গরিব মানুষ তো কি হয়েছে, আমার তো আত্মসম্মান আছে। কোনোদিন আপনার বাড়ির লোক আমার সম্মান দিয়ে কথা কইছে? কয় নাই, কারণ আমার কাছে টাকা নাই তাই। আপনারা বড় লোক, আপনার কাছে টাকা আছে তাই সবসময় সম্মান কইরা গেছি। তবে একটা কথা মনে রাখেন, বিপদে আত্মীয় স্বজনই কাছে আসে, দূরের মানুষ না। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মার মুখে মুখে তর্ক করছিস? শোন,
তুই ভুলে যাস না মা হইলো এই বাড়ির মালকিন। মা যেটা বলবে সেটাই শেষ কথা। আর কি ভাবছিস তুই তুই এই বাড়িতে জায়গা দখল করে বসে আছিস বলা তোর বাপকেও এই বাড়িতে মা জায়গা দিবে? মা তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বের করে দিছে, উচিত কাজ করছে। এই ভাবি একটু চুপ থাকেন, আগে নিজের দিকে তাকান। সারাক্ষণ আমার চাকর চাকর কয়ে কয়ে অপমান করেন। আপনার বংশ সম্পর্কে কিন্তু আমি জানি, আপনারা খুব বড় লোক মানুষ না। আপনি এই বাড়িতে চলে আইছেন, আপনারা ভালোবাসা এই বাড়িতে বিয়ে করছে, তাই আপনার আব্বা একজন দিন মজুরি কাজ করে আপনাকে সংসার চলে। কই আমি তো আপনারা এইসব কথা কোনোদিন কই নাই, তাহলে সারাক্ষণ আমার অপমান কেন করছেন কোন? মা দেখলেন তো ইচ্ছা করে বাচ্চা চাকর আপনার সামনে আমারে কি করে অপমান করে কথা বললো। আপনি কিছু বলবেন না মা? এই পাপড়ি, আমার এই প্রত্যেক দিন তোর স্বামীকে, চাকর স্বামীকে নিয়ে কথা বলা একদম পছন্দ না। প্রত্যেক দিন ঝগড়াঝাটি। তুই এক কাজ কর, তোর এই চাকরের বাচ্চা স্বামীটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুমি এসব কি বলতেছো? আমি তোমার একদিন বলছি না মা, আমি আমার স্বামীরে তালাক দিব না। আর এইসব কথা একদমই মুখে আনবা না। ঠিক আছে, তুই যখন তালাকই দিবি না, তাহলে আমি এক কাজ করি সৈকত, তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। সেই টাকার বিনিময়ে তুই এখন আমার মেয়েকে তালাক দিবি। কি ঠিক আছে? শোনো পাপড়ি, তোমার একটা কথা কই, আমি আর কোনো অপমান সহ্য করতে পারুম না। শুনেন, এই 10 লাখ টাকার কথা কইছেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেন। আপনার একটা টাকাও আমার কোনো দরকার নাই। আমি আপনার মাইয়ারে এই বাড়িতে রাখা আমি চলে যাইতেছি। অনেক টাকার অহংকার না আপনাগো? আপনাগো টাকা আপনার কাছে রাখা দেন, ভবিষ্যতের জন্য কাজে আসবো। আমি তো গরিব মানুষ, যে কোনো জায়গায় কাজ করে আমার সংসার চলে যাইব। আম্মা একটা কথা কই শুনেন, মায়াগো বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আসলে আপনার যার কাছে টাকা আছে, তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। আপনার মায়ারে যদি আজকে সাইরা চলে যায়, তালাক দিয়া দেই, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আপনাকে মান সম্মান কই যাইব? এলাকার লোকজন, সমাজ আপনার মায়ারে কি কইব? আপনার মায়ারে কইব অপয়া। আর এক বাড়ি যখন বিয়া দিতে যাইবেন, একটা পোলা যখন আইব, তখন কি কইবেন? এক চাকরের লগে বিয়া হইছিল, তালাক দিয়া চলে গেছে। আপনার কি মনে হয় আপনার মান সম্মান অনেক উপরে যাইব? উপরে যাইব না। যাক, এত জ্ঞান আপনার দিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝায় লাভ নাই। আপনি কোনোদিন বুঝবেন না। আমি চলে যাইতেছি। দাঁড়াও। কি ব্যাপার, আবার ডাকলেন কেন? আমি তো চলেই যেতেছি। আর অপমান করবেন? আর অপমান করতে হইব না। আপনার মায়ের উপর থেকে যে দাবি আছিল, সব ছাইরা দিয়া গেলাম। আপনার মায়ের দেখা শুনা বড় লোক ঘরে বিয়া দিয়েন, আপনাকে মান সম্মান অনেক উপরে যাইবে। মা আপনি ছোট লোকের বাচ্চাটা দাঁড় করাচ্ছেন কেন? যেতে চাইছে যেহেতু যেতে দেন না, তাতে তো আমাদের জন্য সুবিধাই হয়। না বৌমা, তুমি আর কোনো কথা বলো না। অপমান কিন্তু আমিই করেছি ওদের। ওদের যদি যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কবেই চলে যেতে পারতো। কই, এত অপমান সহ্য করেও তো ওরা আমার বাড়ি ছেড়ে যায়নি, আমার কাছেই আছে। মা জানো আমি ওকে কেন বিয়ে করছিলাম? কারণ এই যে মানুষটা, ওর মধ্যে না টাকা পয়সা কোনো কিছুর লোভ নাই। এই যে আমগো এত সয় সম্পত্তি, এত কিছু, সে তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে পারতো, চাইলে পারতো না? কও, জোর করে হলেও সে তার অধিকার আদায় করে ছাড়তে পারতো। কিন্তু কই, সে তো কোনোদিন আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে দাঁড়ায় নাই। সে তো কোনোদিন কয়ও নাই আমার অধিকার দেন, আমি অধিকার চাই। এই মানুষটা আগেও যেমন এই বাড়িতে খাইতে গেছে, আবার বিয়ের পরেও প্রত্যেকটা সময় বাড়ির জন্য খাইতে গেছে। একটাবারও কয় নাই আমি এই বাড়ির জামাই, আমার জামাইয়ের অধিকার দাও। আর এই যে তোমার পোলার বউ, উনি সব সময় তার পায়ের চিরা স্যান্ডেলটা আমার স্বামীর মুখের মধ্যে ছুঁড়া মারছে, তার পরনের কাপড় আমার স্বামীর মুখের উপরে ছুঁড়া মারছে, চাকরের মতো খাটাইছে। আমার স্বামী বিয়ের পরে এই বাড়িতে চাকরের মতোই ছিল। তারপরেও কি মা তুমি বুঝতে পারো না আমার স্বামী মানুষ হিসেবে কেমন? শোন মা, তুই একটা কোটিপতির মেয়ে। কোনো মা কি চায় তার মেয়ে খারাপ থাক, কুড়ে ঘরে থাক, গাছতলায় থাক,
তার স্বামীর কোনো ইনকাম নাই, সে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মা হিসাবে তার কেমন লাগবে বলতো? এই জন্যই আমি এতদিন ওর উপরে রাগ করেছিলাম। কারণ তুই তো নিজেই জানিস ও কিভাবে আমাদের বাড়িতে আছে। মা, তোমার একটা কথা কই, তুমি যদি আমার স্বামীর বাড়ি থেকে বের করে দাও বা ও নিজে থেকে চলে যায়, তাহলে আমিও ওর সাথে যাব। আমিও কিন্তু এ বাড়িতে থাকবো না। আর তুমিও ভুলা যাবে মা, তোমার কোনো মেয়ে আছে। না না মা, কোথাও তোদের যেতে হবে না। আমি আমি বুঝতে পারছি আমি একা একা থাকতে পারবো না, তোরা এই বাড়িতেই থাকবি। আর আমি জামাইকে মেনে নিলাম। জামাই কি আমাকে মাফ করবে না? সিসিমা, আপনি এগুলা কি করতেছেন? আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনার তো কোনো ভুল নাই। ভুল যেটা করছি সেটা আমরা দুইজনে করছি। একটা বাড়ির চাকর হইয়া বাড়ির মালিককে বিয়ে করছি। আপনার জায়গায় অন্য কোনো অভিভাবক হইলেও হয়তো এই কাজটাই করত। যাই হোক, আপনি যেহেতু আমগরে মাইনা নিছেন, আমার কোনো দুঃখ নাই। যা মা, জামাই বাবার যে নিয়ে ঘরে যা। যা চলো, রান্নার আয়োজন করতে হবে তো। চলো।